আলোক তরঙ্গ চ্যাপ্টার চলছিল, তাই তো? হুম। আলোর ব্যতিচার, আলোর ব্যতিচার হবে, ব্যতিচার হবে না কিছুটা বলে দিয়েছিলাম, এবং সেখানে তীব্রতাও বলে দিয়েছিলাম, ঠিক কি না? হাইগেনস প্রিন্সিপাল, হ্যাঁ, ব্যতিচার থেকেই বলবো, ঠিক আছে? ব্যতিচার থেকেই বলবো, ক্লিয়ার? তো ব্যতিচার, আলোর ব্যতিচার যদি আমি বলি, দেখ প্রথমে তোদের বইতে যেখানে হচ্ছে এই হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলন প্রতিসরণ প্রমাণ এটা কমপ্লিট হচ্ছে, তারপরে তারপরে শুরু হচ্ছে কিনা তরঙ্গের উপরিপাতের নীতি, ঠিক না? তরঙ্গের উপরিপাতের নীতি কি বলছে, যে তরঙ্গের উপরিপাতের নীতি হচ্ছে কিনা কোন মাধ্যমের কোনো মুহূর্তে, মানে কোনো মুহূর্তে মাধ্যমের কোনো কণার সরণ, লব্ধি সরণ কি হবে না, ওই মাধ্যমের মধ্য দিয়ে যে তরঙ্গগুলো যাচ্ছে সেই তরঙ্গগুলোর জন্য পৃথক পৃথকভাবে ওই কণাটার যে সরণ হবে তাদের ভেক্টর যোগফল, ঠিক আছে? তো এটা হচ্ছে তরঙ্গের উপরিপাতের নীতি। কোথায় আছে, কত নম্বর পেজ আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে পেজ নাম্বার 726, পেজ নাম্বার 726-এ আছে তরঙ্গের উপরিপাতের নীতি। তরঙ্গের উপরিপাতের নীতি হচ্ছে কি, যে ধরো মাধ্যমের মধ্য দিয়ে অনেকগুলো তরঙ্গ যাচ্ছে, ঠিক আছে? এবারে আমি যদি একটা তরঙ্গের কথা বলি, ওই একটা তরঙ্গের জন্য মাধ্যমের ধরো একটা কণা আছে, এখানে মাধ্যমের একটা কণা আছে, সেই একটা তরঙ্গ এসে এই কণাটার উপরে পড়লো, তার মানে কি হবে, এই কণাটা কম্পিত হবে, এর একটা সরণ হবে। ধরো দেখা গেল এটা একটা তরঙ্গ, এও এসে এই কণার উপরে পড়লো, তাহলে এর জন্য একটা সরণ হবে। তো এই কণাটার মোট লব্ধি সরণ কি হবে, মানে এই কণাটার লব্ধি সরণ হবে কি, এদের প্রত্যেকের জন্য যে সরণ হচ্ছে আলাদা আলাদা ভাবে সেটার ভেক্টর যোগফল, ঠিক আছে? এটাই হচ্ছে উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি আমরা কিন্তু তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারেও পড়েছিলাম, ঠিক আছে? ওখানে কিন্তু ইলেকট্রিক ফোর্স বার করার জন্য প্রত্যেকটা আধানের জন্য আলাদা আলাদা ভাবে বল বার করে তাদের ভেক্টর যোগফল করে দিয়েছিলাম। এবারে ব্যতিচারের সংজ্ঞা কি আছে, ব্যতিচারের সংজ্ঞা আছে কি, যে দুটি আলোক তরঙ্গ যাদের কম্পাঙ্ক সমান, দুটি আলোক তরঙ্গ বা সম কম্পাঙ্ক বিশিষ্ট দুটি আলোক তরঙ্গ পরস্পরের উপর উপরিপাতিত হলে মাধ্যমের কোনো কোনো বিন্দুতে তাদের কি হবে না, তীব্রতা লব্ধি, লব্ধি তরঙ্গের যে তীব্রতা সেটা হচ্ছে কি হবে, বৃদ্ধি পাবে, এবং কোনো কোনো বিন্দুতে লব্ধি তরঙ্গের তীব্রতা হ্রাস পাবে। বইতে কিন্তু একই কম্পাঙ্ক এবং একই বিস্তারের কথা বলেছে, বিস্তার একই না হলেও চলবে, ঠিক আছে? বিস্তার একই হলে কি হবে, যেখানে বিস্তার একই হলে কি হবে, দেখ যদি আমি বলি গঠনমূলক ব্যতিচার, আমি যদি বলি দুজনেরই বিস্তার কত a, যখন গঠনমূলক ব্যতিচার হবে তখন কি হবে, দুজন অ্যাড হয়ে যাবে, তাই না? মানে টোটাল কত হবে 2a। আর যদি বলি ধ্বংসাত্মক ব্যতিচার তখন কি হবে, মাইনাস a মাইনাস a হয়ে যাবে, মানে 0। তার মানে কি হচ্ছে, যেখানে গঠনমূলক হচ্ছে সেখানে দুটো যোগ হয়ে যাচ্ছে, আর যেখানে ধ্বংসাত্মক হচ্ছে পুরো 0। আর আমরা এটা জানি যে কোনো তরঙ্গের তীব্রতা তার বিস্তারের বর্গের সহিত সমানুপাতিক, কোনো তরঙ্গের তীব্রতা কি হচ্ছে, তার বিস্তারের সহিত বিস্তারের বর্গের সহিত সমানুপাতিক। তো এখানে যখন আমি বলবো গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচারের তাহলে তীব্রতা কি হয়ে যাবে, এমনি ধরো এরও এরও বিস্তার a, এটারও বিস্তার a, তাহলে এরও তীব্রতা কত a, i, এরও তীব্রতা i। যখন লব্ধি হচ্ছে কি গঠনমূলক, যখন হচ্ছে গঠনমূলক হলে কি হবে, গঠনমূলক হলে দুজনের যোগফল 2a, তাহলে 2a এর হোল স্কোয়ার হয়ে যাবে, মানে i রেজাল্টেন্ট যদি আমি বলি, i রেজাল্টেন্ট কত হয়ে যাবে 2a এর হোল স্কোয়ার, মানে কি হবে 4a স্কোয়ার, আর এটা হয়ে যাবে কি তো 4i, মানে এগুলোকে যদি আমি i নট বলে বলি তাহলে কত হবে 4i নট। মানে লব্ধি তরঙ্গের যে তীব্রতা সেটা কিন্তু হচ্ছে কি প্রত্যেকটা তরঙ্গের যে তীব্রতা ছিল, যাদের তীব্রতা কিন্তু সমান ছিল, তার কি হচ্ছে 4 গুণ হয়ে যাচ্ছে। আর যেখানে ধ্বংসাত্মক হচ্ছে সেখানে পুরো 0, মানে পুরো অন্ধকার, মানে যেখানে আলো হচ্ছে সেখানে পুরো একদম 4 গুণ তীব্রতর হচ্ছে, আর যেখানে নেই সেখানে পুরো অন্ধকার। তো এটা হলে কি হবে না, পুরো আমরা হচ্ছে ব্যতিচারটাকে ভালোভাবে বুঝতে পারবো যে পুরো অন্ধকার পুরো আলো, একদম ব্রাইট একদম ডার্ক। আর যদি দুজন আলাদা আলাদা হয় তাহলে কি হবে,
গঠনমূলকের জায়গায় দুজন যোগ হবে ঠিকই, কিন্তু ধ্বংসাত্মকের বেলায় ধরো একজনের তীব্রতা, ধরো আমি বললাম যে 5 ইউনিট, আর একজনের তীব্রতা ধরো কত হচ্ছে 3 ইউনিট, বা বিস্তার যদি আমি বলি 5/3, তাহলে আমরা বাদ দেবো 5 - 3, তার হোল স্কোয়ার করবো, তাই না? করলে কি হবে, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রেও কিন্তু ওই জায়গাতে কিছু পরিমাণ আলো থেকে যাবে, মানে পুরো অন্ধকার হবে না। আই হচ্ছে কি ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা। এবারে দেখ, আমি একটু ওভারভিউ দিচ্ছি, যেটা যে ব্যতিচার কম্পাঙ্ক সমকম্পাঙ্ক হবে কেন না, তরঙ্গের উপরিপাতের যে নীতি, তরঙ্গের উপরিপাতের নীতি, আগে তো তরঙ্গ উপরিপাত হবে তবে গিয়ে তো ব্যতিচার হচ্ছে। তরঙ্গ উপরিপাতিত হলে কোথাও তীব্রতা বাড়ছে, কোথাও তীব্রতা কমছে। প্রথম কথা, তরঙ্গকে উপরিপাতিত হতে হবে। এবার দুটো তরঙ্গকে উপরিপাতিত হতে গেলে ওদের কম্পাঙ্ককে সমান হতে হবে। মানে কেউ ধরো 1 সেকেন্ডে, মানে কোনো তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে 10 হার্জ, 1 সেকেন্ডে সে 10 বার কম্পিত হবে। আরেকটা তরঙ্গের কম্পাঙ্ক যদি 7 হার্জ হয়, তাহলে কি হবে, ওরা মিলবে না একসঙ্গে। একসঙ্গে মানে দুজনের যে কম্পাঙ্ক সেটা আলাদা হওয়ার জন্য কি হবে, দুজন ঠিকঠাক করে উপরিপাতিত হতে পারবে না, ঠিক আছে? এবার বিস্তার আলাদা হলে কি হবে, যখন গঠনমূলক হচ্ছে তাহলে দুজনের যোগ হয়ে যাচ্ছে, যখন ধ্বংসাত্মক হচ্ছে দুজনের বিয়োগ হচ্ছে, টোটাল 0 হবে না। আর টোটাল যদি 0 না হয়, তাহলে যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে সেখানে কিছু পরিমাণ আলো থেকে যাবে, মানে পুরো অন্ধকার হবে না। আর আমরা চাই কি, যে খুব ভালো একটা ব্যতিচার যদি আমি ফ্রিঞ্জ তৈরি করতে চাই, মানে ইন্টারফারেন্স ফ্রিঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা চাই কি যে একটা জায়গায় পুরো উজ্জ্বল হোক, পুরো ডার্ক, তারপরে পুরো একদম ব্রাইট, পুরো ডার্ক। তার মানে পুরো ডার্ক হওয়ার জন্য কি হতে হবে, দুজনের বিস্তার যদি সমান হয়ে যায়, তাহলে ধ্বংসাত্মকের বেলায় কি হবে, পুরো 0 হয়ে যাবে। পুরো 0 হয়ে গেলে ইন্টেন্সিটি পুরো 0, মানে কি পুরো ডার্ক হয়ে যাবে, এবং সেটাকে আমরা খুব ভালো ব্যতিচার ঝালর বলতে পারি। এই কারণে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কিন্তু দুটো যে সোর্স নেওয়া হয়েছে তাদের প্রত্যেকেরই কি হচ্ছে, বিস্তার সেম এবং কম্পাঙ্ক তো সেম অলরেডি আছেই, কম্পাঙ্ক সেম অলরেডি আছে। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমি জাস্ট এদের উপরিপাত আমি আগে বলে দিয়েছিলাম, আমি শুধু একটু জাস্ট বলে দিচ্ছি। দেখ, ধরো এইটাকে আমি বললাম যে এই যে তরঙ্গটা, এটাকে ধরো আমি বললাম এখন উপরিপাতের নীতি আমি বলছি এখন, এটাকে বললাম y1 = a1 সাইন ওমেগা টি, এটা একটা তরঙ্গ। আর একটা তরঙ্গ হচ্ছে কি y2 = a2, আমি কিন্তু বিস্তার আলাদা নিচ্ছি, সাইন ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে? তাহলে কি হলো, এদের দুজনের বিস্তার কিন্তু আলাদা আলাদা আছে, কিন্তু দুজনের কম্পাঙ্ক সেম, ওমেগা ওমেগা সেম আছে, এবং দুজনের মধ্যে একটা দশা পার্থক্য আছে, বুঝতে পারছি। তাহলে এক্ষেত্রে আমরা পরিবর্তী প্রবাহতেও বলেছিলাম যে লব্ধি তরঙ্গের বিস্তার কি আসবে, লব্ধি তরঙ্গের বিস্তার আসবে যে এই যে যদি আমি বলি যে এ রেজাল্ট্যান্ট কি আসবে, এ রেজাল্ট্যান্ট মানে লব্ধি যে তরঙ্গটা হবে তার যে বিস্তার, প্রথম তরঙ্গটার বিস্তার কত a1, দ্বিতীয় তরঙ্গটার বিস্তার কত a2, এরা যখন দুজনে উপরিপাতিত হবে তার একটা ইকুয়েশন আসবে, y = a রেজাল্ট্যান্ট সাইন ওমেগা টি প্লাস কিছু একটা আলাদা দশা পার্থক্য ফাই ড্যাশ আমি বলে নিচ্ছি, এরকম কিছু হবে। তো এই এ রেজাল্ট্যান্টটা আমরা বার করতে চাই, এ রেজাল্ট্যান্টটা আসবে কত না, এদেরকে আমরা ভেক্টর হিসাবে ধরবো। কিরকম ভেক্টর হিসাবে ধরবো, এমনিতে ত্রিকোণমিতি দিয়ে ক্যালকুলেশন করা যায়, আবার ভেক্টর দিয়েও করা যায়। আমরা ফেজর ডায়াগ্রাম যাকে বলি, ফেজর ডায়াগ্রাম কি হবে, দেখ a1 সাইন ওমেগা টি কে ধরো আমি বললাম এদিকে হচ্ছে a1, এটা a1, আর a2 টাকে নিলাম কত, এদিকে নিলাম a2। এখানে কি হচ্ছে দেখ, দুজনের মধ্যে দশা পার্থক্য কত বল, ফাই। এর এর এই সাইনের ভেতরে যতটা আছে এটা হচ্ছে কি এর দশা, এর সাইনের ভেতরে যতটা আছে এর দশা, এটা আর এটার মধ্যে দশা পার্থক্য কত, ফাই। কেন কি এর ওমেগাটি আর এর ওমেগাটি প্লাস ফাই, মানে দুজনের মধ্যে পার্থক্য কত হচ্ছে, ফাই দশা পার্থক্য। তো সেক্ষেত্রে আমরা বিস্তার, লব্ধি বিস্তার বার করার জন্য কি করি, দুটো তরঙ্গের বিস্তারকে আমরা লিখলাম ভেক্টর হিসাবে, মানে আমরা ভেক্টরের যোগফল যেমন করি না, প্রথম তরঙ্গের বিস্তারটাকে a1, এটা একটা ভেক্টর, দ্বিতীয় তরঙ্গের বিস্তারটাকে এটাকে একটা ভেক্টর নিলাম, এই দুটো ভেক্টরের মধ্যে কোণ কত হবে, ফাই, কোনটা কত নিলাম, ফাই। তাহলে এদের হচ্ছে রেজাল্ট্যান্ট কত আসবে, এদের রেজাল্ট্যান্ট আমরা হচ্ছে এই সামান্তরিক সূত্র দিয়ে করতে পারি,
কি না? সামান্তরিক সূত্র দিয়ে করলাম এটাকে, তাহলে এই রেজাল্টেন্টটা কত আসবে, √a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ফাই। ঠিক আছে, √a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ফাই। এই হচ্ছে কি লব্ধি তরঙ্গের বিস্তার। ক্লিয়ার? আমাদের কিন্তু এটাই লাগবে, লব্ধি তরঙ্গের বিস্তার। এগুলো আগেও বলেছি, এখন একবার বললাম। এবারে ধর এইখানে যদি দুটো তরঙ্গের বিস্তার সমান হয়ে যায়, দুটো তরঙ্গের বিস্তার যদি সমান হয়ে যায়, আচ্ছা এখান থেকে আমরা এটাও বলতে পারি, ধর এইখান থেকে আমি চলে আসি, ধর দুটো তরঙ্গের বিস্তার যদি সমান হয়ে যায়, a1 ইজিক্যালস টু a2 ইজিক্যালস টু আমি যদি ধরে নিই a, তাহলে কি হবে বল, a রেজাল্টেন্ট যেটা আসবে √of কত হবে, a স্কোয়ার প্লাস a স্কোয়ার মানে 2a স্কোয়ার, প্লাস এখানে কত হবে 2a ইন্টু a মানে কত হবে, ওটাও 2a স্কোয়ার হবে, cos ফাই। ক্লিয়ার কিনা বল, cos ফাই। তাহলে এখান থেকে কত হচ্ছে, √of 2a স্কোয়ার যদি কমন নিয়ে নিই, 2a স্কোয়ার কমন নিলে 1 প্লাস cos ফাই, হ্যাঁ কি না, √2a স্কোয়ার থাকলো। আচ্ছা 1 প্লাস cos ফাই মানে 2 cos স্কোয়ার ফাই বাই 2, 2 cos স্কোয়ার ফাই বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে, 2 আর 2 4, এটা হচ্ছে কি 2 বাইরে বেরিয়ে চলে গেল, এও হলো cos ফাই বাই 2, হ্যাঁ কি না, cos ফাই বাই 2। এতটা পর্যন্ত তোরা টুকতে পারিস, এতটা পর্যন্ত তোরা টুকে নিতে পারিস এক্ষুনি। ঠিক আছে, এটা টুকে নে, যাত্রা হলো, এটা টুকে কমপ্লিট করে নে। কি বললাম, দুটো তরঙ্গ এরকম করে ছবি আঁকবি, এর রেজাল্টেন্ট লিখবি, লিখে এইখানে চলে আসবে। যদি এখানে লিখে দিচ্ছি যদি এটা হয়, তাহলে এর রেজাল্টেন্ট কিন্তু এটা আসছে। ক্লিয়ার? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, যে এই যে লব্ধি তরঙ্গটা না, এই যে লব্ধি তরঙ্গটা, এটার হচ্ছে যে বিস্তার, এই বিস্তারটা কিন্তু কিসের উপর নির্ভর করছে, দশা পার্থক্যের উপর নির্ভর করছে, ঠিক না? এবং এখান থেকে আমরা বলেছিলাম যে এই লব্ধি বিস্তার কখন জিরো হবে, কখন ম্যাক্সিমাম হবে, এবং সেখান থেকে আমরা কন্ডিশন বলেছিলাম যে জিরো হবে কখন, যদি cos পুরোটা হচ্ছে কি, মানে cos এই পুরোটার মান কত হয়ে যায়, জিরো হয়ে যায়। মানে এখানে কত হবে, cos-এর ভেতরে যে অ্যাঙ্গেলটা আছে সেটা 90 ডিগ্রি অথবা হচ্ছে কি 270 ডিগ্রি এরকম করে যাবে। ঠিক আছে, হলো। এবারে কিন্তু ফাই এর মান যদি আসে, আমরা দেখেছিলাম যে গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচার যেখানে ছিল, গঠনমূলকে কি ছিল দেখ, গঠনমূলক ব্যতিচার আর যদি বলি ধ্বংসাত্মক ব্যতিচার, ঠিক আছে, ধ্বংসাত্মক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচার যদি বলি, এখানে পথ পার্থক্য, ঠিক আছে, পথ পার্থক্যকে কোথাও কোথাও আমরা ডেল্টা এক্স দিয়ে লিখি, মানে যেটা হচ্ছে কি পথ পার্থক্য, এটা কিন্তু লিখতে থাকবি, বা ডেল্টাও বলে। পথ পার্থক্য কত হবে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, না λ/2 এর যুগ্ম গুণিতক 2n, কি হবে, λ/2 এর যুগ্ম গুণিতক মানে 2n। আর দশা পার্থক্য কি হবে, দশা পার্থক্য হচ্ছে কত, দশা পার্থক্য হচ্ছে পাই এর যুগ্ম গুণিতক 2n পাই। ক্লিয়ার? মেন কিন্তু কোশ্চেনে, মানে পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন পড়বে এই জায়গাটা মেন, যে গঠনমূলক ব্যতিচার কখন হবে, না দুজনের মধ্যে দশা পার্থক্য যখন পাই এর যুগ্ম গুণিতক হবে, পাই এর যুগ্ম গুণিতক। আর ধ্বংসাত্মক ব্যতিচার কখন হচ্ছে, যখন এগুলোর অযুগ্ম গুণিতক হয়ে যাচ্ছে, যখন এগুলোই অযুগ্ম গুণিতক হয়ে যাচ্ছে। পথ পার্থক্য মানে দুটো তরঙ্গের মধ্যে পথ পার্থক্য যদি কত হয়ে যায়, না λ/2 এর অযুগ্ম গুণিতক। এবার অযুগ্ম হয় কত, 2n প্লাস 1 হতে পারে, 2n মাইনাস 1 হতে পারে। কেন -1 নেব আমি বলেওছি, ঠিক আছে, 2n - 1 কেন নেব, না n = 1 বসালে এটা কত আসবে, 2 × 1 - 1 মানে প্রথম ধ্বংসাত্মক আসবে। কিন্তু যদি 2n + 2 নিস, +1 নিস, তুই n এর ভ্যালু 1 বসা, দেখবি এখানে কত আসবে বলতো, 2 × 1 + 1 মানে কত আসছে, 3 λ/2। মানে এটা কিন্তু তৃতীয় ধ্বংসাত্মক ব্যতিচারে চলে যাবে। তুই মুখে বলবি n এর ভ্যালু 1, কিন্তু পাবি তৃতীয় ধ্বংসাত্মক ব্যতিচার। কনফিউশন আছে?
তো অত জটিলতায় না গিয়ে আমরা করব কি 2n-1, কেন কি ওখানে n এর ভ্যালু 1 নিলে প্রথম বিজোড় সংখ্যাটাই আসে 1। ক্লিয়ার? আচ্ছা, দশা পার্থক্যের বেলাও কিন্তু আমরা একই জিনিস লিখবো। দশা পার্থক্য কত হচ্ছে না 2n-1 পাই। ক্লিয়ার? 2n-1 পাই। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে পদ পার্থক্য এবং দশা পার্থক্য কি হচ্ছে, λ/2 এর যুগ্ম পাই এর যুগ্ম, λ/2 এর অযুগ্ম পাই এর অযুগ্ম, মনে থাকবে একদম। ক্লিয়ার? বেশ, এটা হলো। এবার এখান থেকে দেখ, যদি আমি বলি যে ওইটা আমি লিখেছি এখন যে এ রেজাল্ট্যান্ট কত আসছিল, এ রেজাল্ট্যান্ট আসছিল আমাদের কত, যদি দুজনে সমান হয় তাহলে 2a cos phi/2। ঠিক আছে, এতটা এসছে 2a cos phi/2, এটা হচ্ছে কি এ রেজাল্ট্যান্ট। বেশ, এটা থাকলো। এবারে আমি যদি বলি যে এখানে কোন তরঙ্গের যে তীব্রতা আই, তীব্রতা সমানুপাতিক কি হচ্ছে a স্কয়ার। ঠিক আছে, তীব্রতা কি হচ্ছে সমানুপাতিক a স্কয়ার। আমি এখানে লিখছি তরঙ্গের তীব্রতা সমানুপাতিক বিস্তারের স্কয়ার, বিস্তারের কি হচ্ছে স্কয়ার। এখানে আমরা কি নিতে পারি, একটা কনস্ট্যান্ট নিতে পারি, i = k স্কয়ার। এটা লিখলাম, কে একটা ধ্রুবক, কে ধ্রুবক, এটা অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে, কম্পাঙ্কের উপর নির্ভর করে, তরঙ্গের বেগের উপর নির্ভর করে, অনেক কিছু প্যারামিটার এখানে আছে। কিন্তু এই কেটা সবার জন্য একই হবে কেন না, এক তো দেখ কম্পাঙ্কের উপর নির্ভর করে বললাম, এখানে দুটো কি উৎস ছিল, সুসংগত উৎস ছিল, দুজনের কম্পাঙ্ক সেম। আরো এখানে কে নির্ভর করে কার উপরে না, তরঙ্গের বেগের উপরে। দুটো তরঙ্গ, দুটো যদি আলোক তরঙ্গ, দুজনের বেগ সমান, একই মাধ্যমে আছে। আবার রো মানে মাধ্যমের ঘনত্ব যে মাধ্যমে হচ্ছে সব তো একই মাধ্যমে হচ্ছে না, তাহলে মাধ্যমের ঘনত্ব সেম আছে। এই জন্য এখানে সবার ক্ষেত্রে কিন্তু কে সমান হবে, দুটো যে তরঙ্গ নিচ্ছে দুজনের ক্ষেত্রে কে সমান হবে। এইটা করে নেওয়ার পরে আমি ধরো বললাম যে এখানে যে এই যে এটা লিখেছিলাম না যে এ রেজাল্ট্যান্ট, এটাকে যদি স্কোয়ার লিখি a1 স্কোয়ার a2 স্কোয়ার 2a1 a2 cos phi, হ্যাঁ কি না, 2a1 a2 cos phi। এখন আমি যদি সবাইকে কে দিয়ে গুণ করে দিই তাহলে কত আসবে, কে এ রেজাল্ট্যান্টের স্কোয়ার, কে a1 স্কোয়ার, কে a2 স্কোয়ার, 2 কে a1 a2 cos phi। এখন যে সবাইকে কে দিয়ে গুণ করেছি, সবাইকে কে দিয়ে গুণ করেছি, ঠিক আছে, ওখানে কেন দুটো দেবো। এবারে এই যে রিলেশনটা আসছে না, এই যে রিলেশনটা আসছে, এই রিলেশন দিয়ে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনও পড়ে, আই ম্যাক্সিমাম আই মিনিমাম, সেটা আমরা করবো এক্ষুনি। তাহলে এটা আমরা জানি, কে গুণ করে দিলাম, কে গুণ করতেও পারিস তোরা, কিন্তু আসবে অ্যাকচুয়ালি যেটা যে আই রেজাল্টেন্ট যেটা আসছে, মানে আই রেজাল্টেন্ট মানে রেজাল্টেন্ট যে তরঙ্গ আসছে তার বিস্তার। দেখ আই রেজাল্টেন্ট কত আসবে, কে স্কোয়ার, হ্যাঁ কি না, কে রেজাল্টেন্ট, হ্যাঁ কে রেজাল্টেন্টের স্কোয়ার, এখানে নেই মনে হচ্ছে, কে রেজাল্টেন্টের স্কোয়ার হলো এটা। আচ্ছা আমাকে বল i1 কত আসবে, কে ওয়ান স্কোয়ার, হ্যাঁ কি না, i1 কি আসবে কে ওয়ান স্কোয়ার, হ্যাঁ কে ওয়ান স্কোয়ার, i1 কি আসছে কে a1 স্কোয়ার। ক্লিয়ার হলো? আচ্ছা i2 কত হবে, i2 কত হবে কে টু স্কোয়ার, ঠিক কি না, কে টু স্কোয়ার। বল আমাকে যে এখান থেকে আমি যদি বলি দুজনকে গুণ করে দিয়ে দেখি i1 i2 কি আসে, কে a1 স্কোয়ার কে a2 স্কোয়ার, তাহলে কি হচ্ছে কে স্কোয়ার a1 স্কোয়ার a2 স্কোয়ার। তাহলে এটাকে আমি বলতে পারি কে a1 a2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু i1 i2। যদি বলি কে a1 a2 ইজ ইকুয়ালস টু রুট ওভার i1 i2, কোনো সমস্যা হতে পারে না, কে a1 a2 ইজ ইকুয়ালস টু রুট ওভার i1 i2, এটাকেই আমরা ব্যবহার করব এখানে। দেখ কে ইন্টু এ রেজাল্টেন্টের স্কোয়ার মানে কি, রেজাল্টেন্ট যে ইন্টেন্সিটি আই রেজাল্টেন্ট সমান এটা কি হবে i1, হ্যাঁ কি না, প্লাস এটা কত হবে i2, প্লাস এইটা মানে কি 2 তো আছে, কে a1 a2 মানে কি হচ্ছে রুট ওভার i1 i2 cos phi। ক্লিয়ার হলো?
এটাকে আমি লিখতে পারি √i1 স্কোয়ার, লেখা যায়, প্লাস √, আচ্ছা এটা 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 এরকম থাক, ঠিক আছে, এটা এরকম আছে আই রেজাল্টেন্ট। এতটা পর্যন্ত টোকা হয়ে গেছে, এতটা পর্যন্ত টোকা হয়ে গেছে, হলো এটা। এবার দেখ, ধর আমি বললাম যে আই ম্যাক্স কত হতে পারে, মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আমি যদি বলি, মানে আই ম্যাক্স যদি আমি বলি যখন গঠনমূলক ব্যতিচার হবে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য কত হয় বলেছিলাম, দশা পার্থক্য হয় পাই এর যুগ্ম গুণিতক, পাই এর যুগ্ম গুণিতক, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পাই এর যুগ্ম গুণিতক। তো এখানে দশা পার্থক্য যা ছিল যদি বসাস, পাই এর যুগ্ম গুণিতক যদি cos 2n পাই তুই বসাস, এখানে ধরো n এর ভ্যালু যদি 0 বসাস তাহলে কি হবে, cos 0 এর ভ্যালু কত 1, যদি 2n এর ভ্যালু 1 বসাস তাহলে 2 পাই, cos 2 পাই ভ্যালু 1, cos 2 পাই মানে সেই 0, cos 2 পাই, cos 4 পাই, cos 6 পাই সব কিন্তু 1 আসবে, মানে এখানে কিন্তু এটা 1 চলে আসবে। তার মানে কি হচ্ছে i1 প্লাস i2 প্লাস 2√i1 i2। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে যদি আমি লিখি কত হচ্ছে দেখ, √i1 স্কোয়ার প্লাস √i2 স্কোয়ার প্লাস 2√i1 √i2। এটা কোথাও না কোথাও সেই এর মতো না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে কি হচ্ছে √i1 প্লাস √i2 হোল স্কোয়ার। এটা হলো কি আই ম্যাক্স। আই ম্যাক্স কখন হবে, যখন গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার, হ্যাঁ টাইম কোথায়, এখানে দরকার নেই, অত কিছু দরকার নেই, এখানে তো cos ফাই আছে। দেখ প্রথম কথা i1 তো চেঞ্জ হবে না, ডেরিভেটিভের কথা বলছিস তো, যে ম্যাক্সিমাম মিনিমা আসছে মানে ডেরিভেটিভ, দেখ কি বলছিস শোন, কে আছে সেটা আগে বোঝা দরকার লাগবে, ঠিক না, i1 কি চেঞ্জ হচ্ছে, হচ্ছে না, i2 চেঞ্জ হচ্ছে, এগুলো কনস্ট্যান্ট, তাহলে cos ফাই, cos ফাই এর ভ্যালু ম্যাক্সিমাম মিনিমামই যদি পেতে চাই, ডেরিভেটিভ করার কি দরকার, cos এর ম্যাক্সিমাম ভ্যালু +1, মিনিমাম ভ্যালু -1, তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে এটা হলো আই ম্যাক্স। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কি হবে, আই মিনিমাম, আই মিনিমাম আমি আর লিখছি না, দেখ এখানে কি চলে আসবে আমি শুধু বলে দিচ্ছি, দেখ i1 প্লাস i2 প্লাস 2i1 i2 cos ফাই এর ভ্যালু -1, কি দেখ পাই এর অযুগ্ম গুণিতক মানে কি cos পাই, 3 পাই, 5 পাই, এগুলো কিন্তু -1 আসবে, তাহলে কত হবে, এটা হবে কত i1 প্লাস i2 মাইনাস 2√i1 i2, মানে এখানে ঠিক সেরকমই আসবে √i1 মাইনাস √i2 এর স্কোয়ার, √i1 মাইনাস √i2 এর স্কোয়ার, আই ম্যাক্স, আর এটা হচ্ছে কত আই মিন। তাহলে তোদেরকে কিন্তু মনে রাখতে হচ্ছে কোনটা জানিস, আই ম্যাক্স বাই আই মিন, এটা বহু জায়গায় এবং টেস্ট পেপারে কোশ্চেনেও দেখতে পাবি, √i1 প্লাস √i2 এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে কত √i1 মাইনাস √i2 এর হোল স্কোয়ার, ঠিক না। আচ্ছা যদি আমরা যদি বিস্তার দিয়েও লিখতে পারি, অবশ্যই বিস্তার দিয়ে লিখলে কি লিখবো, দেখ বিস্তার দিয়ে লেখার জন্য আমাদের কিন্তু ইজিলি লেখা হয়ে যাচ্ছে, দেখ যদি আমি বলি গঠনমূলকের ক্ষেত্রে, গঠনমূলকের ক্ষেত্রে এ ম্যাক্স কত আসবে, a1 প্লাস a2, আর এ মিন কত আসবে, a1 মাইনাস a2, তাই না, গঠনমূলকের ক্ষেত্রে ম্যাক্সিমাম এটা, ধ্বংসাত্মকের ক্ষেত্রে এটা হচ্ছে কি মিনিমাম, ঠিক না, মিনিমাম হলো এটা। তাহলে তাহলে এ ম্যাক্স এর স্কোয়ার করলে কি আসবে, আই ম্যাক্স, তাই না, ম্যাক্সিমাম। আর অথবা তুই যদি এটাও বুঝতে চাস, আমরা কি জানি i ইজিক্যালস টু i1 ইজিক্যালস টু কি হচ্ছে কে a1 এর স্কোয়ার, নাকি না, i1 ইজিক্যালস টু কি হচ্ছে কে a1 এর স্কোয়ার। তাহলে তুই যদি বলিস এখানে a1, এখানে ধর a1 কি হবে i1 বাই কে √ওভার, বা √ওভার i যদি বলি, আমি √ওভার i যদি বলি, এখান থেকে যদি আমি বলি √ওভার i1, তাহলে কত হবে √ওভার কে a1, তো লিখে দিবি √ওভার কে a1 প্লাস √ওভার কে a2 বাই √ওভার কে a1 মাইনাস √ওভার কে a2, সব √ওভার কে কেটে চলে যাবে,
উপরে থাকবে কত a1 প্লাস a2, নিচে হবে কত a1 মাইনাস a2, মানে সেই একই ব্যাপার হলো, এটা স্কোয়ার এটা স্কোয়ার। দেখ হয়েছে কিনা, কি করেছি দেখ এখানে। আর যদি তুই এরকম বুঝতে চাস ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কখন হবে, দুজন যোগ হয়ে যাবে গঠনমূলকের ক্ষেত্রে। মিনিমাম কখন হবে, যখন এরা হচ্ছে কি পরস্পরের বিপরীত দিকে যখন পরিপাতিত হবে, মানে কি হচ্ছে মাইনাস হয়ে যাবে। তো ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত হচ্ছে a1 প্লাস a2 এর হোল স্কোয়ার, এটা হবে কি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। আর মিনিমাম ইন্টেন্সিটি কি হবে a1 মাইনাস a2 এর হোল স্কোয়ার, তাহলে দুজনের অনুপাত হয়ে গেল, ঠিক না। এখন আমি একটা কোশ্চেন দিচ্ছি, লেখ। কোশ্চেন হচ্ছে লেখ সমকম্পাঙ্ক বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের সমকম্পাঙ্ক বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের সমকম্পাঙ্ক বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপাতের ফলে যে ব্যতিচার ঝালর সৃষ্টি হয় তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত 9:1 হলে ওই দুটি তরঙ্গের তীব্রতার অনুপাত নির্ণয় করো। মানে কি বলা আছে জানিস, আই ম্যাক্স বাই আই মিন কত দেওয়া আছে 9:1, মানে 9/1। তাহলে বার করতে কি বলেছে, যে ওই দুটি তরঙ্গের তীব্রতার অনুপাত, মানে i1 বাই i2 চেয়েছে। পারবি ক্যালকুলেশন করতে, এটা দেওয়া আছে দেখ, আই ম্যাক্স বাই আই মিন দেওয়া আছে কত 9:1, মানে এটা হচ্ছে কত 9/1। এখান থেকে i1 আর i2 এর ভ্যালু বার করতে হবে। কি করে করবি, প্রথমে এক কাজ কর, এটাকে ক্যালকুলেশন কিভাবে করতে হবে দেখ, রুট ওভার নিয়ে নে এখান থেকে। এটাকে এক কাজ করতে পারি, আমি পুরোটাকে হোল স্কোয়ার নিতে পারতাম তো না, এটা আছে তো, এটাকে আমি হোল স্কোয়ার করতে পারতাম, হ্যাঁ কি না, হোল স্কোয়ার করতে পারতাম। তাহলে এখানে আমি নিলাম রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 বাই রুট ওভার i1 প্লাস রুট ওভার মাইনাস হবে, এখানে মাইনাস সমান ওই সাইডে রুট ওভার করে দেবো 3/1, মাইনাস হবে না, কেন কি তীব্রতা নেগেটিভে আসে না, মাইনাস হবে না। এবার কি করবি, ক্রস মাল্টিপ্লিকেশন করে দে। অনেকে অনেক রকম পদ্ধতি বলে, একে ভাগ করে দাও, মানে হচ্ছে কি বলে যোগ ভাগ পদ্ধতি, অত কিছু দরকার নেই, বেকার ঝামেলা করে কোনাকুনি গুণ, ঠিক আছে, কোনাকুনি গুণ, মিডিল টার্মও লাগবে না, কোনাকুনি গুণ, রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 সমান কি হচ্ছে 3√i1 মাইনাস 3√i2, i2 কে ওই সাইডে নিয়ে চলে যা, 3 এখানে রুট i2 ছিল 3√i2, তাহলে 4√i2 সমান 3√i2 মাইনাস রুট i 3√i1 মাইনাস রুট i1, মানে কত হবে 2√i1 হলো। তাহলে রুট ওভার i2 ডিভাইডেড বাই রুট ওভার i1 কত হবে, আচ্ছা যখনই কোনো জিনিস বলে তো সেখানে আমরা কিন্তু i1 বাই i2 করার চেষ্টা করি। 2/4 আছে এখানে, ঠিক আছে, 2/4 আছে এখানে। এক কাজ করি, রুট ওভার i1 রুট ওভার i2, রুট ওভার i1 বাই i2 2 স্কোয়ার হয়ে যাবে ওই সাইডে, i1 বাই i2 হবে কত 4/1, তাহলে i1 অনুপাত i2 কত হবে 4:1, 4:1, ক্লিয়ার। এরকম টাইপের হটসের একটা কোশ্চেন আছে, আমি একটা নয় অনেক কোশ্চেন আছে, বলছি কি হবে। তখন এখন তোরা করবি এটা,
চলে হর্সের চলে 16, হর্সের 16টা করবি এখন 16 আর হচ্ছে আছে তো অনেক কিছু এখানে। এই 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 ফর্মুলার উপরে কি কি কোথায় কোথায় আছে কোশ্চেন আমি বলে দিচ্ছি। 11তে আছে, 11তে আছে, 15তে আছে, 16, 17, 18, ঠিক আছে, 18তে আছে, 18তে আছে, 28টাও আছে, জাস্ট একটু এদিক ওদিক করা আছে। তো এখন তোরা করবি হচ্ছে কত, 16টা করবি, 16 আর হচ্ছে 17, এই দুটো কোশ্চেন তোরা করবি, না দেখে করবি, ঠিক আছে, আমি সময় দিচ্ছি, করে ফেল। হ্যাঁ, এই দুটো কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, মোটামুটি এই কোশ্চেনগুলো পারা গেছে, তাই তো। এবারে কথা হচ্ছে যে ধর তোরা এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে বল যে এখানে ধরো বাড়িতে একটা বাল্ব লাগানো আছে, একটা বাল্ব লাগানো আছে, ঠিক আছে। তো এই বাল্বটা এখন এই রুমের মধ্যে যতটা আলো দিচ্ছে, আমি যদি ওর ঠিক আরেকটু কাছে আরেকটা বাল্ব লাগিয়ে দিই, তাহলে কি এরকম হবে যে একটা জায়গায় অন্ধকার আর একটা জায়গায় 4 গুণ তীব্রতা? এরকম তো হয় না বাড়িতে, হয় কি? মানে বললাম যে এখানে যেমন বলছি যে দুটো উৎস যাদের হচ্ছে কি সুসঙ্গত উৎস বলতে কি মনোক্রোমাটিক হবে এবং তাদের কম্পাঙ্ক সেম হবে, ঠিক আছে। এইরকম দুটো উৎস থেকে যদি আলোক তরঙ্গ এসে মানে হচ্ছে উপরিপাতিত হয়, তাহলে কোনো জায়গায় তীব্রতা বেশি হচ্ছে, কোনো জায়গায় কম হচ্ছে। এবারে যদি বাড়িতে আমি বলি যে একটা বাল্ব লাগানো আছে, পাশে আরো একটা বাল্ব লাগানো আছে, টোটাল যদি আমি তীব্রতা বলি, এরকম কি কোথাও হয় যে বাড়ির আমরা কি এভাবে বলি যে আমি এখানে বসবো, এখানে বেশি আলো পাওয়া যাবে, ওখানে অন্ধকার হবে? এরকম তো হয় না। আমরা দেখি কি যে এখানে বাল্ব জ্বালানো আছে, আর একটা বাল্ব জ্বালালে তীব্রতা মোটামুটি ডাবল হয়ে যায়, ঠিক না, ডাবল হয়ে যায়। তো এখানে বোঝাচ্ছে কি যে দুটো আলোক উৎস যদি সুসঙ্গত হয়, তাহলে তার তীব্রতার ক্যালকুলেশন আমরা এভাবে করছি, যেভাবে ম্যাথমেটিক্স আমরা ইউজ করলাম। যদি দুটো উৎস সুসঙ্গত না হয়, কি লিখবো, যদি দুটি উৎস সুসঙ্গত না হয়, সুসঙ্গত না হয়, তবে তবে লব্ধি তরঙ্গের বিস্তার, লব্ধি তরঙ্গের তীব্রতা, মানে এখানে যে তীব্রতা আসবে সেটা কত আসবে, I1 প্লাস I2, সিম্পল যোগ I1 প্লাস I2, আর কিছু না। যদি অনেকগুলো বাল্ব ধরো এটার একটা তীব্রতা আছে, এরকম বাল্বের তীব্রতা আছে, অন্য বাল্বের আরো তীব্রতা আছে, তাহলে কি হবে, টোটাল তীব্রতা কত হবে, প্লাস, সবসময় এটাই হবে। ক্লিয়ার? সুসঙ্গত মানে এতদিন বলা হলো সুসঙ্গত মানে হচ্ছে দুজনের কম্পাঙ্ক সেম হবে, দুটোর কম্পাঙ্ক সেম হবে এবং তারা একই মনোক্রোমাটিক হবে। আরো একটা জিনিস কি হচ্ছে, দুজনের মধ্যে দশা পার্থক্য সময়ের সাথে সাথে ঠিক থাকতে হবে, ঠিক আছে। যদি তোরা বলছি দেখ সুসঙ্গত কি হচ্ছে, সুসঙ্গত উৎস মানে কি, সুসঙ্গত উৎস ফার্স্ট হচ্ছে কি একবর্ণী এবং সমকম্পাঙ্ক, একই বর্ণের, মানে হয় ব্লু লাইট তো ব্লু লাইট এবং কম্পাঙ্ক সেম। নাম্বার টু কি হচ্ছে জানিস, ধর দুটো উৎসের মধ্যে ধরো এ একটা লাইট মানে হচ্ছে করলো, এই যে আমি লিখেছিলাম না y = a1 sin ওমেগা টি, আরেকজনের লিখেছি কত y1 y2 কত হচ্ছে a2 sin ওমেগা টি প্লাস ফাই, এই যে দশা পার্থক্য কত ফাই হচ্ছে না, এই দশা পার্থক্য যেন সব সময় ফাই থাকে, মানে এমনটা না হয় যে দশা পার্থক্য চেঞ্জ হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। দেখ যদি দশা পার্থক্য সময়ের সাথে সাথে চেঞ্জ হয় কি হবে তুই ভাব, ধর যেখানে দশা পার্থক্য প্রথমে পাই ছিল বা পাই এর অযুগ্ম গুণিতক ছিল, সেখানে ধ্বংসাত্মক ছিল, ধর কিছু সময় পরে মানে দশা পার্থক্য সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, ভাব কিছু সময় পরে ওই জায়গাতে দশা পার্থক্য পাই থাকবে না, অন্য কিছু হয়ে যাবে,
দেখা গেলো ওখানে আলো হচ্ছে, মানে আমি কি বলছি শোন, এখানে ধরো লাইটটা এসে পড়েছে, এই মুহূর্তে এই জায়গাতে এদের দশা পার্থক্য কত আছে, পাই আছে, তার মানে ধ্বংসাত্মক ব্যতিচার। যদি এই দশা পার্থক্য সময়ের সাথে সাথে স্থির না হয়, মানে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, তাহলে কি হবে, দশা পার্থক্য ধর চেঞ্জ হতে হতে 0 হয়ে গেল কি 2 পাই হয়ে গেল, তখন ওখানে কি হবে, গঠনমূলক ব্যতিচার হয়ে যাবে। মানে আমি যখন এখানে অন্ধকার দেখছি, কিছু সময় পরে এখানে আলো চলে আসবে, আবার কিছু সময় পরে কি হবে, অন্ধকার চলে আসবে। মানে কি হচ্ছে, এই যে যে ব্যতিচার ঝালরটা তৈরি হচ্ছে সেটা সুস্থায়ী নয়, স্থায়ী ব্যতিচার ঝালর নয়। এই সুস্থায়ী মানে কি, সাস্টেইনড হচ্ছে কি ইন্টারফারেন্স, হ্যাঁ, অন্ধকার আলো, মানে কিছু সময় ধরো এখানে দেখলাম যে আলো আছে, এখানে কিছু সময় আবার অন্ধকার হয়ে যাচ্ছে, আবার আলো আছে আবার অন্ধকার হয়ে যাচ্ছে। তাহলে এখানে সুসঙ্গত উৎস হচ্ছে কি একবর্ণীয় এবং সমকম্পাঙ্ক হতে হবে, এবং দশা পার্থক্য কি হতে হবে, সময়ের সাথে অপরিবর্তিত থাকতে হবে, মানে চেঞ্জ যেন না হয়, দশা পরিবর্তিত, সময়ের সাথে সাথে ধ্রুবক থাকতে হবে, ধ্রুবক থাকতে হবে, তবে গিয়ে আমরা কি বলবো যে এটা সুসঙ্গত উৎস, এবং সুসঙ্গত উৎস হলে ব্যতিচার ঝালর কিন্তু সাস্টেইনড হবে, মানে সুস্থায়ী হবে। তো এখানেই চলে আসবো কি সুস্থায়ী ব্যতিচার ঝালর গঠনের শর্ত। পেজ নাম্বার স্থায়ী ব্যতিচারের শর্তাবলী, পেজ নাম্বার হচ্ছে 728 স্থায়ী ব্যতিচারের শর্তাবলী, এটা একবার পড়ে নে। কি বলা আছে, আলোক উৎস দুটি একবর্ণী এবং একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হতে হবে। আচ্ছা, আলোক তরঙ্গ দুটির বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। এটা সমান বা প্রায় সমান হলে কি হবে, যেখানে উজ্জ্বল হচ্ছে তো পুরো আলো, যেখানে অন্ধকার হচ্ছে পুরো অন্ধকার, ঠিক আছে। সমান সমান হলে কি হবে, যেখানে ম্যাক্সিমা দুজন অ্যাড হয়ে যাচ্ছে, যেখানে মিনিমা পুরো 0, পুরো অন্ধকার। ওগুলো এখানে ধরা যায়, ওগুলো আলাদা জিনিস। লাইট ডিম করছে বলতে কি, এমনি যে টুনি বাল্বের কথা বলছিস, ও তো জ্বলছে নিমছে, ও তো ওর ফাংশন, এখানে ওরকম কিছু ব্যাপার নাই। আচ্ছা, দ্বিতীয় কথা, 3 নম্বরটা পড়ে দেখ, 3 নম্বরটা পড়ে দেখ, সুসঙ্গত উৎসের সংজ্ঞা ওটা। কি লেখা আছে একবার পড়, কি লেখা আছে একবার পড়। হ্যাঁ, পরিবর্তিত হবে, সামনে লিখে নে সমকম্পাঙ্ক বিশিষ্ট। ওই 3 নম্বরের সামনে লিখে নে সমকম্পাঙ্ক বিশিষ্ট বইতে, ঠিক আছে। 3 নম্বরের সামনে লিখে নে সমকম্পাঙ্ক বিশিষ্ট। এটাকেই সংজ্ঞা হিসেবে বানিয়ে দেওয়া যায়। সুসঙ্গত উৎস কি হচ্ছে না, যে দুটি উৎস থেকে এক সমকম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ নির্গত হলে যাদের মধ্যে দশা পার্থক্য সময়ের সহিত ধ্রুবক থাকে, সেই দুটি উৎসকে সুসঙ্গত আলোক উৎস বলে, ঠিক না। এবার চলে আসবো কি ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা ব্যতিচার ঝালর আমরা কিভাবে সৃষ্টি করছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি মেন জিনিস আমাদের জানা হয়ে গেছে, শুধু কিছু ক্যালকুলেশন ম্যাথমেটিক্স করার মতো। দেখ, আমরা সুসঙ্গত উৎস কিভাবে তৈরি করতে পারি, ঠিক আছে। সুসঙ্গত উৎস তৈরি করার কতগুলো পদ্ধতি আছে, 3টে পদ্ধতি বইতে আছে, তবে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে কি ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। কিভাবে হচ্ছে দেখ, এখানে ধরে আমি বললাম যে এইখানে দুটো হচ্ছে স্লিট নেওয়া হয়েছে পাশে, ঠিক আছে। স্লিট বলতে কি রকম জানিস, আরে এটাকে যদি আমি বলি বোর্ডের তল, এখানে হচ্ছে কি দুটো হচ্ছে কি বোর্ডের তল, মানে এটা বোর্ডের তল, আমি কি করলাম এখানে একটা লম্বা করে হচ্ছে কাটলাম এরকম সরু করে, এটা এরকম করে কাটলাম, আর এরই ঠিক পাশে এরকম করে কাটলাম, ঠিক আছে, এরকম কেটেছি। মানে এটা হচ্ছে কি রেখা উৎসের মতো কাজ করছে, কিন্তু এখানে আমরা দেখাচ্ছি এভাবে করে সাইড ভিউতে, ঠিক আছে। সাইড ভিউতে আমরা এভাবে দেখাচ্ছি, এদিকে তাকাবি, সাইড ভিউতে আমরা এরকম করে দেখাচ্ছি, ক্লিয়ার। এবার ধরো এখানে আমি একটা বিন্দু উৎস নিলাম, ঠিক আছে, এখানে আমি কি করলাম, একটা বিন্দু উৎস নিলাম। এই বিন্দু উৎস থেকে ধরো কি হবে, তরঙ্গ এভাবে যাবে, এভাবে যাবে তো, এভাবে যাবে, ঠিক আছে, বেশ এভাবে যাচ্ছে।
তো এটা যখন এখানে পৌঁছাবে আর এখানে পৌঁছাবে, এটা এভাবে পৌঁছাবে, ক্লিয়ার? এটাকে ধরো আমি বললাম এস, এবং এই বিন্দুটা হচ্ছে কত এ, এই বিন্দুটা হচ্ছে কত বি, ক্লিয়ার? এবং এমন ভাবে নেওয়া হয়েছে, ধরো এটা হচ্ছে কি একটা উৎস, এবং সেই উৎস থেকে দুটো আলোক রশ্মি এখানে যে গেছে, দুজনে একদম সেম ডিস্টেন্স, ঠিক আছে? এমন ভাবে নেওয়া হয়েছে দুজনে সেম ডিস্টেন্স। তাহলে কি হবে, এদের মধ্যে কোনো পথ পার্থক্য নেই, কোনো পথ পার্থক্য নেই। এখানে আমি একটা একবর্ণী আলোক রশ্মি, একবর্ণী, এখানে আমি কি করলাম একটা হ্যাঁ, এখানে আমি একটা একবর্ণী আলোক উৎস আমি এখানে জ্বালালাম, জ্বালালে কি হবে, এখান থেকে একটা আলোক তরঙ্গ যাবে, এখান থেকে একটা আলোক তরঙ্গ যাবে, দুটো গেল। এই দুজনের মধ্যে দেখ, যখন এখানে শুরু হয়েছিল তখন তো একই দশায়, মানে হচ্ছে দুজনেই তৈরি হয়েছিল একসঙ্গে, কেন কি একই পয়েন্ট থেকে। এবার এরা হচ্ছে কি এখানে হলো কি, এটা হচ্ছে কি একই দূরত্ব গেছে, এখানেও একই দূরত্ব গেছে, সেম। মানে আমি যদি বলি এস এ ইজিক্যালস টু এস বি, তাহলে আমরা কি জানি পথ পার্থক্য হলে একটা দশা পার্থক্য আসে, পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য আসে। এখানে কিন্তু কোনো পথ পার্থক্য নেই, মানে দশা পার্থক্য নেই, তাহলে এটা দুজনের সমদশায় হলো, ক্লিয়ার? আচ্ছা, এবারে ধর কি হবে, এখানে আমি বলে দিচ্ছি, দেখ ছবিটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, দেখ ধর এটা হচ্ছে কি স্ক্রিন, এটা হচ্ছে স্ক্রিন। ধর এইটা হাইগেন্সের নীতি যদি বলি, হাইগেন্সের যদি আমি নীতি বলি, ধর আমি বললাম যে আমার যে কন্টিনিউয়াস লাইন সেগুলো হচ্ছে কি তরঙ্গ শীর্ষ, এবং ডটেড লাইনটা হচ্ছে কি তরঙ্গ পাদ। মানে আমি যদি বলি এটা এরকম, এটা হচ্ছে কি ক্রিস্ট আর এটা হচ্ছে কি ট্রাপ। তো ক্রিস্টটাকে আমি এরকম করে কমপ্লিট লাইন দিয়ে দেখালাম, আর ট্রাপটাকে আমি ডটেড লাইন দিয়ে দেখালাম। একটা ক্রিস্টের পরে একটা ট্রাপ হবে, আবার ক্রিস্ট, আবার ট্রাপ, আবার ক্রিস্ট, আবার ট্রাপ। কি হচ্ছে আমি শুধু বলে দিচ্ছি, এরকম হলো। আচ্ছা, ওই সাইডের ওপরেরটাও হবে, বিতে প্রথমে কি হলো ক্রিস্ট, এতেও এরকম করছি, দেখ প্রথমে হলো কি ক্রিস্ট, তারপরে কি হলো ট্রাপ, আবার ক্রিস্ট। তোরা কিন্তু পেন্সিল দিয়ে, মানে পেন্সিল কম্পাস দিয়ে করলে ভালো হয়। হয়েছে ক্রিস্ট, আবার হলো কি ট্রাপ, হয়েছে, হলো তো? এবার দেখ, লক্ষ্য করে দেখ আমি কি বলছি, শোন। গঠনমূলক ব্যতিচার কখন হয়, ধর এটা আছে তো, যদি এর উপরে এটা যদি উপরিপাতিত হয় তাহলে কি হবে, গঠনমূলক। কারণ কি তরঙ্গ শীর্ষের সঙ্গে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদের সঙ্গে তরঙ্গ পাদ যদি পড়ে যায় তাহলে কি হবে, দুটো অ্যাড হয়ে যাবে, মানে কি হবে, এটা এ হয়ে যাবে কি অ্যামপ্লিটিউড এরকম করে বেড়ে যাবে, মানে এটাও বেড়ে যাবে এটাও বেড়ে যাবে। তাহলে আমি দেখবো যেখানে যেখানে তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ মিলিত হয়েছে একসঙ্গে, যদি আমি বলি এখানে দেখ, লক্ষ্য করে দেখ, কিছু কিছু পয়েন্ট পাবি তোরা, কিছু কিছু পয়েন্ট কোথায় পাবি জানিস, যেমন বলছি, যেমন এখানে যদি এটা অনেকগুলো ছবি করলে ভালো বোঝা যাবে। যেমন দেখ এই যে পয়েন্টটা, এটা দেখ, এটা হচ্ছে কি তরঙ্গ শীর্ষ মিলিত হয়েছে। ঠিক এখানে দেখ তরঙ্গ পাদ মিলিত হয়েছে। এই দুটো পয়েন্টকে যদি জুড়ে দিই এটা হবে কি ম্যাক্সিমা, ঠিক আছে? মানে এইখানে স্ক্রিনের উপরে কি হবে, ম্যাক্সিমা চলে আসবে এইখানে। আবার যেখানে দেখছিস যে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ মিলিত হয়েছে, এই যে দেখ কন্টিনিউয়াস লাইন হচ্ছে কি তরঙ্গ শীর্ষ ক্রিস্ট, আর এটা ডটের লাইন হচ্ছে কি ট্রাপ। এখানে হবে কি অন্ধকার, এখানে হবে কি অন্ধকার, ঠিক আছে? এখানেও হবে কি অন্ধকার। এই লাইনগুলোকে যদি তুই টেনে দিস তাহলে কি হবে, এটা হচ্ছে কি একটা ডার্ক লাইন হবে, এটা হবে কি একটা ব্রাইট লাইন। এরকম করে ছবিটা আসবে, আমি হাতে এঁকেছি, বল, ঠিক আছে? অত কিছু না বুঝলেও চলবে। তাহলে সেখানে কি হবে, সেখানে ধ্বংসাত্মক হবে। কি বলছি শোন, একটা কন্টিনিউয়াস লাইন, একটা কন্টিনিউয়াস লাইন, একটা কন্টিনিউয়াস লাইন, মানে কি তরঙ্গ শীর্ষের সঙ্গে তরঙ্গ শীর্ষ, একটা ডটেড লাইনের সঙ্গে একটা ডটেড লাইন, মানে কি তরঙ্গপাদের সঙ্গে তরঙ্গপাদ। এখানেও ব্রাইট এখানেও ব্রাইট, কেন বলতো, তরঙ্গপাদ মানে কি নিচের দিকে তো বেড়েছে না, হ্যাঁ, তার মানে এটা হবে কি ব্রাইটের লাইন। ধরো একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গপাদ, মানে কি হচ্ছে উল্টো, উল্টো হয়েছে। আবার একটা হচ্ছে কি তরঙ্গ পাদ, আবার একটা হচ্ছে কি তরঙ্গ শীর্ষ, মানে কি উল্টো। এদেরকে যদি আমি মেলে এটা হবে কি ডার্ক লাইন, বোঝা গেল কি, ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে। এখন কথা হচ্ছে যে আমি যদি এটাকে মুছে দিলাম, দেখ লক্ষ্য কর,
কি বলা হচ্ছে, এখন কিন্তু কনসেন্ট্রেট করবি, কেন কি এবারে যেটা হবে সেটা হচ্ছে কি এখান থেকে অঙ্ক থাকবে, ঠিক আছে? হলো, এবার দেখ এইটা হচ্ছে কি স্ক্রিন, ক্লিয়ার? এটা হচ্ছে কি স্ক্রিন। এই যে যে দুটো, এটা হচ্ছে কি একটা উৎস, এটাকে আমি ধরে নিলাম কত এ, এটা হচ্ছে কি এ উৎস, এটা হচ্ছে কি বি উৎস। দেখ এই দুজন এখন কি হচ্ছে, এই দুটো স্লিট এখন কি হচ্ছে উৎস হিসেবে কাজ করবে, গৌণ উৎস বলে না, হাইগেনস প্রিন্সিপাল। তরঙ্গ মানে তরঙ্গ মুখের ওপরে অবস্থিত প্রতিটি বিন্দু গৌণ উৎস হিসেবে কাজ করে। এখানে কি হচ্ছে, আমি যদি বলি এস এ সমান এস বি, মানে এস এ আমি যদি 5 সেন্টিমিটার ধরি, তাহলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের ওপরে পড়বে কে, এ বিন্দু আর বি বিন্দু। ওই দুটো বিন্দু, এটা একটা উৎস, এটা একটা উৎস হিসেবে কাজ করবে। এখন ভাব, আমি বললাম যে এইখান থেকে এর এর মধ্যবিন্দুটা হলো কি ও, এর মধ্যবিন্দু করতে হচ্ছে ও, আর এইখান থেকে যদি আমি লম্ব দূরত্ব বলি, এটা হচ্ছে কত ডি, ক্লিয়ার? ডি নিলাম। আচ্ছা, ও থেকে এ এবং ও থেকে বি এই ডিস্টেন্সটা হচ্ছে কত, 2d, 2 ইন্টু স্মল ডি, ক্লিয়ার? 2 স্মল ডি নেওয়ার কারণ ক্যালকুলেশন ইজি আসে। দুটো উৎস তো, একটা এ একটা বি, মানে দুটো স্লিট, স্লিটের মধ্যে দূরত্ব কিন্তু 2d। এ বি হচ্ছে কি, এ বি হচ্ছে কি দুটি ছিদ্রের মধ্যে লিখবি, দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব, দুটি, হ্যাঁ দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব সমান 2 স্মল ডি। ল্যামডা সমান তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা সমান কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এবারে আমি কি বললাম, এটাকে আমি নিলাম ও, এটাকে সি নিলাম। ও সি সমান হলো কি, ও সি সমান হলো স্ক্রিন থেকে, স্ক্রিন বলতে কি পর্দা থেকে, পর্দা থেকে এস, এস এটা হচ্ছে এস হচ্ছে কি পর্দা, এই পর্দাটা হচ্ছে কি এস, পর্দা এস বলে দিচ্ছি, এস থেকে, এস থেকে এ বি এর ওপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব যেটাকে আমরা কি ধরে নিয়েছি, ক্যাপিটাল ডি, মানে উৎস এবং পর্দার মধ্যে লম্ব দূরত্ব কত হচ্ছে, ক্যাপিটাল ডি, ঠিক আছে? ক্যাপিটাল ডি, উৎস এবং পর্দার মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে কত, ক্যাপিটাল ডি। হ্যাঁ দিতে পারে, হুম, ঠিক আছে। এখানে আমরা যেটা ক্যালকুলেট করতে চলেছি সেটা হচ্ছে কি, যেমন এখানে, এখানে কি হবে, যদি আমি দেখি যে বোর্ডটা একটা স্ক্রিন, যদি বোর্ডটাকে স্ক্রিন ভাবি, তাহলে বোর্ডের উপরে কিরকম হবে জানিস, ধরো এটা হচ্ছে আমার বোর্ড, বোর্ডটাই হচ্ছে স্ক্রিন, হবে কি রকম, ধরো কোথাও এরকম হচ্ছে একটা ডার্ক ফ্রিঞ্জ তৈরি হলো, দেন হচ্ছে কি ব্রাইট, আবার ডার্ক, আবার ব্রাইট, এরকম করে দেখা যাবে, ঠিক আছে? তো এখানে আমরা যেটা ক্যালকুলেট করব, ডার্ক যেটা হচ্ছে, ডার্ক ফ্রিঞ্জ যেটা হচ্ছে তার একটা বেধ আছে কতটা মোটা, এবং ব্রাইট যেটা আছে সেটাও কত বেধ আছে, কত মোটা। এই যে 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 কতটা মোটা হচ্ছে ডার্ক বা ব্রাইট ফ্রিঞ্জ, অবশ্যই এখানে আমরা দেখবো, এটাও দেখবো যে প্রত্যেকটার ক্ষেত্রে সমান হবে, এবং সেটা ম্যাথ করেও আমরা বুঝেও যাব যে ডার্ক ফ্রিঞ্জের মানে ডার্কের যে বেধটা না এবং ব্রাইটের যে বেধ সমান সমান হচ্ছে, ওই বেধটা কত আসবে, ডি ল্যামডা বাই 2d, এটা আমরা প্রমাণ করব, আসবে, ঠিক আছে? এবং এখান থেকেই অঙ্ক হবে, ক্লিয়ার? এটা হবে কি না ফ্রিঞ্জ উইথ, ঠিক আছে? ব্যতিচার ঝালরের প্রস্থ, পটি প্রস্থ বলে, ব্যতিচার ঝালরের পটি প্রস্থ বলে, ব্যান্ড উইথ, ক্লিয়ার? আচ্ছা, কিভাবে ক্যালকুলেশন হচ্ছে একটু দেখি। প্রথম কথা আমাকে বল যে যদি এখান থেকে আলো গিয়ে সি বিন্দুতে পড়ে আর বি থেকে আলো গিয়ে সি বিন্দুতে পড়ে, কি বললাম, এ থেকে আলো গিয়ে সি বিন্দুতে একদম এক্সাক্ট, বি থেকে আলো গিয়ে সি বিন্দুতে পড়ে, তাহলে এ থেকে সি আর বি থেকে সি এর মধ্যে দূরত্ব কি হবে, সেম, একই হবে, একদম সেম। তার মানে কি হচ্ছে, এ আর এ থেকে সি তে এবং বি থেকে সি তে যে দুটো তরঙ্গ গিয়ে পড়ছে তাদের মধ্যে কোনো দশা পার্থক্য নেই, কোনো দশা পার্থক্য নেই, মানে কি দশা পার্থক্য জিরো, দশা পার্থক্য জিরো, মানে এখানে কি হবে, গঠনমূলক ব্যতিচার, মানে ব্রাইট হবে, এখানে কি হবে, ব্রাইট হবে। এই যে যে সি বিন্দু, এটা হচ্ছে কি একদম মাঝে,
এই মাঝের বিন্দুটাতে কি হচ্ছে, উজ্জ্বল বিন্দু হচ্ছে, মানে ব্রাইট ফ্রিঞ্জ। এটাকে বলে কি, কেন্দ্রীয় উজ্জ্বল পটি বলে, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু বলে, সেন্ট্রাল ব্রাইট পয়েন্ট বলে। একদম কেন্দ্রে কি হবে, ব্রাইট হবে। ক্লিয়ার? এরপরে দেখ, ধর এইখানে যদি আলো পড়ে দুজন, এখান থেকে একটা এলো, এখান থেকে এলো এটা, আর এখান থেকে আসবে এটা। ক্লিয়ার? দুজনে সেখানে কি হলো, পড়লো, ঠিক না? তাহলে দেখ, দুজনের মধ্যে একটা পথ পার্থক্য হয়ে যাবে। হ্যাঁ, ওই পথ পার্থক্য যদি λ/2 হয়ে যায়, তাহলে এখানে কি হবে, ডার্ক। ডার্ক। ঠিক এই সাইডেও কি হবে, এসে পড়লে কি হবে, λ/2 যদি পথ পার্থক্য হয়ে যায়, তাহলে কি হবে, ডার্ক। তাহলে একদম কেন্দ্রে কি হচ্ছে, ব্রাইট, উপরে ডার্ক, নিচে ডার্ক। এরপরে যখন এখান থেকে আলোক রশ্মি এখানে এসে পড়বে, এবং এখান থেকে যদি এখানে এসে পড়বে, যেখানে এদের এদের দুজনের মধ্যে পথ পার্থক্য ল্যামডা হবে। পথ পার্থক্য ল্যামডা মানে কি, λ/2 এর যুগ্ম গুণিত। ল্যামডা মানে কি, 2 ইন্টু λ/2, λ/2 এর যুগ্ম গুণিত। মানে এখানে কি হবে, আবার ব্রাইট, এখানে হবে কি, আবার ব্রাইট। তার মানে কি হচ্ছে, এরকম করে একদম কেন্দ্রে কি হচ্ছে, উজ্জ্বল বিন্দু, উপরে ডার্ক, ব্রাইট, ডার্ক, ব্রাইট, ডার্ক, ব্রাইট, এরকম চলতে থাকবে। নিচেও কি হবে, ডার্ক, ব্রাইট, ডার্ক, ব্রাইট, এরকম করে চলতে থাকবে। ক্লিয়ার? এ হলো কি, এরকম করে আমাদের ব্যতিচার ঝালরটা সৃষ্টি হবে। এবার আমি ব্যতিচার ঝালরের পটিপ্রস্থ নির্ণয় করার জন্য কি ধরে নেব, এখান থেকে ক্যালকুলেশন কি ধরবো, এখান থেকে যে এটা যেমন ছিল, তোরা আরেকবার ছবি আঁকবি, শুধু এইরকম ছবিটা আঁকবি, জাস্ট এরকম হচ্ছে স্লিট আঁকলি এরকম করে, না আরেকবার, আরেকবার হচ্ছে আলাদা জায়গায় আঁকবি, কেন কি এ বি, এটা হচ্ছে কত, ক্যাপিটাল ডি, এটা হচ্ছে সি পয়েন্ট, সি পয়েন্ট, ঠিক আছে, সি পয়েন্ট হলো, বেশ। আর এটা হচ্ছে কত, ও পয়েন্ট, ও পয়েন্ট, এবং এদের মধ্যে ডিস্টেন্স কত আছে, 2d, বেশ হলো। আমি ধরে নিলাম এই যে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু, যেটাকে আমরা সেন্ট্রাল পয়েন্ট বলছি, ব্যতিচার ঝালরের কেন্দ্রীয় যে উজ্জ্বল বিন্দু, সেটাকে আমরা সি বলছি। এই কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে এখানে আমি এক্স দূরত্বে একটা পয়েন্ট নিলাম পি, কত, এক্স দূরত্বে একটা পয়েন্ট নিলাম পি। তাহলে পি পয়েন্টে ধর আমি বললাম যে এ থেকেও আলোক রশ্মি গিয়ে পড়লো, বি থেকেও আলোক রশ্মি গিয়ে পড়লো, ঠিক না? আচ্ছা, যদি এ থেকে আলোক রশ্মি গিয়ে পি তে পড়ে, তাহলে আলোক রশ্মি কতটা যাবে, এপি, আলোক রশ্মি কতটা যাবে, এ থেকে পি পর্যন্ত ডিস্টেন্স যতটা হয়, হ্যাঁ কি না, এপি। আর বি থেকে কত যাবে, পি পর্যন্ত, বিপি। হলো? ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমাকে বল, প্রথমে প্রথমে এই এ আর বি থেকে যে দুটো আলোক রশ্মি বেরিয়েছিল, তাদের দশা কি ছিল, সেম ছিল, কোনো দশা পার্থক্য ছিল না। এরপরে কি হচ্ছে, এ থেকে পি বিন্দুতে যখন আলোক রশ্মি যাচ্ছে, সে যতটা পথ গেছে, বি থেকে পি তে যাওয়ার সময় সে কিন্তু বেশি পথ গেছে, মানে এদের মধ্যে একটা পথ পার্থক্য তৈরি হয়ে গেল। প্রথমে কিন্তু দুজনের সমদশায় ছিল, কিন্তু এ থেকে পি তে এবং বি থেকে পি তে যাওয়ার ফলে এদের দুজনের মধ্যে একটা পথ পার্থক্যের জন্য একটা দশা পার্থক্য তৈরি হয়ে যাবে। তাহলে আমার চাই কি, পথ পার্থক্য। এই কথা বলবি না, আমার চাই কি, পথ পার্থক্য। প্রথমে আমি ক্যালকুলেশন করব কি, যে এপি কত হচ্ছে, এপি কত হচ্ছে আমি ক্যালকুলেশন করার জন্য কি করছি, দেখ এখান থেকে এটা হচ্ছে কত, এটা তো ডি বোঝাই যাচ্ছে, এটা কত, ডি বোঝা যাচ্ছে। আচ্ছা, এতটা দূরত্ব কত হবে, এতটা দূরত্ব হবে এক্স মাইনাস ডি। দেখ, সি থেকে পি পর্যন্ত এক্স, আর এইটা হচ্ছে কত, ডি। তাহলে এই ওপরেরটা কত হচ্ছে, এক্স মাইনাস ডি। তার মানে এটা যদি হয় আমার এ, আর এই দূরত্বটা হচ্ছে কত, এক্স মাইনাস ডি, তাহলে আমার চাই এটা এপি, এটা হচ্ছে কত, ক্যাপিটাল ডি। তাহলে এপি কত হচ্ছে বল, এপি স্কোয়ার সমান হচ্ছে কত, ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি এর হোল স্কোয়ার। সিমিলারলি বিপি কত আসবে, এখান থেকে লম্ব টেনে নে, এই পুরোটা হচ্ছে কত, ক্যাপিটাল ডি, এতটা হচ্ছে কত, এক্স, নিচে হচ্ছে কত, ডি, স্মল ডি। হ্যাঁ, তার মানে কত হচ্ছে, এটা এটা হচ্ছে কত, পুরোটা এক্স, নিচে হচ্ছে কত, স্মল ডি, কেন কি ও বি মানে কত, স্মল ডি, এক্স প্লাস ডি। তাহলে কত হবে, বি পি স্কোয়ার কত হবে,
ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি এর হোল স্কোয়ার। এত পর্যন্ত খাতাতে টোক। তারপরে আমি ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কি করে মানে কেন্দ্রে 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 কিভাবে ব্রাইট পয়েন্ট হচ্ছে, ঠিক তারপরেই ডার্ক আবার ব্রাইট আবার ডার্ক কিভাবে হচ্ছে সেটা বলেছি। মানে স্যার সি থেকে টি পর্যন্ত তো এক্স, হ্যাঁ কিন্তু এ পাশে ডি বলতে এতটা দেখ, এ বি মানে কত 2D, ও থেকে এ পর্যন্ত কত স্মল ডি, ওই স্মল ডিটা আমি যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে এটা পাবো না বাকিটা ডি এক্স মাইনাস ডি। আর যখন যখন বিপির বেলা কি হবে, এতটা পুরোটা এক্স। হ্যাঁ তবে আমি এখানে একটু মোটা করে এইটা নিচের দিকে হবে, তাহলে দুজনকে দেখতে ঠিকঠাক লাগছে। এটা হচ্ছে কি এরকম হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার? তো এই এই যে দুটো ডটের লাইন টেনেছি না এখানে, যে এই যে ডট লাইন এই যে ডট লাইন টেনেছি, এটা তোরা খাতায় না টেনেও একেবারে এপি স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি এর হোল স্কোয়ার, বিপি স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি এর হোল স্কোয়ার লিখে দিলে চলবে। এদের মধ্যে পথ পার্থক্য চাই, ঠিক আছে? পথ পার্থক্য করার জন্য আমি কি করছি দেখ, আমি করলাম বিপির স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, কত হবে বল? বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার করলে কত আসবে? ডি স্কোয়ার এক্স প্লাস ডি এর হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার আর এখানে কিন্তু মাইনাস হবে এক্স মাইনাস ডি এর হোল স্কোয়ার, ডি স্কোয়ার কেটে যাচ্ছে। আচ্ছা এক্স প্লাস ডি এর হোল স্কোয়ার মাইনাস অফ এক্স মাইনাস ডি এর হোল স্কোয়ার করলে কত হচ্ছে? এটা হচ্ছে কিন্তু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, মানে 4ab সূত্র, 4xd হলো। এটাকে আমি লিখলাম বিপি প্লাস এপি হোল ইন্টু বিপি মাইনাস এপি, করা যায়? বিপি প্লাস এপি হোল ইন্টু বিপি মাইনাস এপি। অ্যাকচুয়ালি পথ পার্থক্য মানে কিন্তু বিপি মাইনাস এপি, দুজনের মধ্যে পথ পার্থক্য না, এটা এটা বিপি গেছে এটা এপি গেছে, তাহলে দুজনের মধ্যে দূরত্ব ডিফারেন্স করলে কি হবে? পথ পার্থক্য এটাই হবে। যোগটা কি হবে সেটা বলছি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি বিপি মাইনাস এপি, এটা হচ্ছে কি পথ পার্থক্য। আচ্ছা কত হচ্ছে? 4xd ডিভাইডেড বাই বিপি প্লাস এপি। এখানে একটা অ্যাপ্রক্সিমেশন আমরা নেব কি, যে এই যে স্মল ডিটা না, এই স্মল ডি ইজ ভেরি ভেরি লেস দ্যান ক্যাপিটাল ডি হওয়ার জন্য আমরা কিন্তু এখানে এই বিপি আর এপি কে প্রায় নিয়ার ইজিক্যালস টু এই স্ক্রিন আর সোর্সের মধ্যে যে ডিস্টেন্স ক্যাপিটাল ডি ধরে নিচ্ছি, মানে এই স্মল ডিটা ক্যাপিটাল ডি থেকে অনেক ছোট হওয়ার জন্য বিপি নিয়ার ইজিক্যালস টু এপি নিয়ার ইজিক্যালস টু ক্যাপিটাল ডি অ্যাপ্রক্সিমেশন এখানটায় ধরে নেওয়া হচ্ছে। ক্লিয়ার? মানে এটা এত ছোট কাছাকাছি, খুব কাছে, হ্যাঁ হ্যাঁ 2D তো হবে দুটোই। তাহলে এখান থেকে কত আসছে? তাহলে পথ পার্থক্য সমান আমি কি লিখবো? পথ পার্থক্য, পথ পার্থক্য, পথ পার্থক্য মানে কি লিখবি? এ থেকে এ এবং বি বিন্দু থেকে নির্গত আলোক তরঙ্গ যখন পি বিন্দুতে পৌঁছায় তাদের মধ্যে পথ পার্থক্য, আমি লিখে দিচ্ছি, না হলে লিখে দিচ্ছি। এ এবং বি থেকে আলোক তরঙ্গ, এ এবং বি বিন্দু থেকে নির্গত আলোক তরঙ্গ যখন পি বিন্দুতে পৌঁছায়, পি বিন্দুতে পৌঁছায় তখন তাদের মধ্যে পথ পার্থক্য সমান, পথ পার্থক্য সমান যেটাকে আমরা বলছি কত? বিপি মাইনাস এপি সমান কত হবে? 4xd ডিভাইডেড বাই কত হবে? বিপি কেও লিখবো ক্যাপিটাল ডি, এপি কেও লিখবো ক্যাপিটাল ডি, মানে 2 ক্যাপিটাল ডি। কত হবে? 2 ক্যাপিটাল ডি। এখান থেকে কেটে যাচ্ছে কিছু, কত হবে?
টু স্মল এক্স ডি বাই ক্যাপিটাল ডি। এটা হচ্ছে কি পথ পার্থক্য। আচ্ছা স্যার, ডি কে তো প্রায় নেই বলে ধরা হয়। কোথায় বাদ দেবো? স্মল ডি কে, স্মল ডি কে ওপরে আমরা বাদ দিচ্ছি না, ঠিক আছে? কেন কি আমি তো ওখানে করেছি না, এটা হচ্ছে পিথাগোরাস থিওরাম দিয়ে করেছি। তারপরে যখন আমি অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি, আমার কিন্তু চাই অ্যাকচুয়ালি পথ পার্থক্য, মানে বিপি মাইনাস এপি। ওখানে দুটো টার্ম ছিল, বিপি প্লাস এপি হোল ইন্টু বিপি মাইনাস এপি। প্রথমটা তো পিথাগোরাস থিওরাম থেকে ওপরে স্মল ডি এসছে, ওকে বাদ দেবো না, পিথাগোরাস থিওরাম থেকে কিন্তু ডি স্কোয়ার করেছিলাম। কিন্তু এক্ষেত্রে ডি তো কোনো পথ পার্থক্য নেই, মানে কি করে D? কোথায় যদি দুটো আলোর পথ পার্থক্য না থাকে। পথ পার্থক্য? দেখ আমি কি বলছি, অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি না, কি কোথায় নিচ্ছি অ্যাপ্রক্সিমেশন? দেখ প্রথমে কি করেছি, বিপি মাইনাস, এবার তুই বলছিস যে এটা এটা যদি হচ্ছে বিপিও আর এপিও যদি দুজনের সেম হয়, সেম কখন বলছি? দেখ দুজন যখন বলছি যে এখান থেকে এখানে যাচ্ছে, আমরা যখন বাদ দিচ্ছি, বাদ দেওয়ার মানে বাদ দেওয়ার পদ্ধতিটা কি করছি, আমরা স্কোয়ার করে করে করেছি, বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। ওটা পিথাগোরাস থিওরাম থেকে যা ক্যালকুলেশন এসেছিল, ওপরে তো এসছে 4xd, ও তো আছে। এবারে যখন আমরা ভাঙলাম যে বিপি প্লাস এপি হোল ইন্টু বিপি মাইনাস এপি, বিপি মাইনাস এপি তো পথ পার্থক্য হয়ে যাবে। বিপি প্লাস এপি বসানোর সময় কি করছি, একটা অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি যে দুজনেই এখানে কি হচ্ছে যে সেম হওয়ার জন্য প্রায় আমরা কিন্তু দুজনকে ডি ধরে নিচ্ছি। এবার তুই বলবি যে এটা এটা যদি ডি হয়, এটা যদি ডি হয়, তাহলে তো জিরো হয়ে যাবে, তাহলে তো জিরো হয়ে যাবে। কিন্তু ওরকম করলে তাহলে তো আলটিমেট কোনো রেজাল্টেই পৌঁছাবে না, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেশন নেওয়ার কারণটা তো এরকমই হলো। এবারে আমি বললাম যে পি বিন্দুতে যদি উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়, আমি যদি বলি পি বিন্দুতে পি বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার বা উজ্জ্বল বিন্দু বা ধ্বংসাত্মক ব্যতিচার হওয়ার শর্ত কি হবে? হওয়ার শর্ত হবে এই যে যে পথ পার্থক্যটা বেরিয়েছে না, এই যে যে পথ পার্থক্যটা বেরিয়েছে 2xd বাই ডি, এই পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হয়, কি না? পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হয়, তাহলে কি হবে ওখানে? আচ্ছা এখানে গঠনমূলক ব্যতিচার লিখে দিই, উজ্জ্বল বিন্দু বা গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক। হ্যাঁ, এই যে যে পথ পার্থক্যটা হয়েছে দুজনের মধ্যে, এই পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হয়, তবে কি ওখানে গঠনমূলক ব্যতিচার হবে, উজ্জ্বল হবে। তাহলে এটা হচ্ছে কি এন তম উজ্জ্বল বিন্দু, হ্যাঁ কি না? এন তম উজ্জ্বল বিন্দু। তাহলে এক্স হচ্ছে কত, এখান থেকে এটা 2 কেটে যাচ্ছে, এন ডি ল্যামডা বাই 2d। এই এক্সটা কি হচ্ছে, এক্স হচ্ছে কি না কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু হতে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু হতে এন তম উজ্জ্বল পটির দূরত্ব, এটাই কিন্তু এন তম উজ্জ্বল পটির দূরত্ব, ঠিক আছে? কেন্দ্রীয় উজ্জ্বল পটি কোথায়, এখানে এক্স, কেন্দ্রীয় উজ্জ্বল পটি হচ্ছে কোথায়, সি থেকে এক্স দূরত্বে এন তম উজ্জ্বল পটি তৈরি হচ্ছে, এক্স দূরত্বে, ঠিক আছে? আচ্ছা আমি যদি বলি যে এটাকে আমি এক্স এন বলে দিচ্ছি, হ্যাঁ এক্স এন মানে কি এন তম উজ্জ্বল পটির দূরত্ব। ঠিক ওর পরের উজ্জ্বল পটিটা কত হবে যদি বলি, এন তম উজ্জ্বল পটির পরের উজ্জ্বল পটি কত হবে? এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান কি হবে, কেন কেন? আমি তো ক্যালকুলেশন, আমি তো দেখ 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 কি বলছি শোন, আমি তো এখানে কিন্তু এন 2n করে রেখেছিলাম, তারপরে কি করব 2n প্লাস 1 বসাবো, 2 হোল ইন্টু n প্লাস 1, 2 কেটে যাবে, সেই n প্লাস 1 থাকবে,
ঠিক আছে। আচ্ছা, n+1তম উজ্জ্বল পটির দূরত্ব, n+1তম উজ্জ্বল পটির দূরত্ব কত হবে? x n+1 বলছি, সেটা কত হবে? n+1 হোল ইন্টু ক্যাপিটাল ডি ল্যামডা বাই 2d। ক্লিয়ার হলো কিনা বল? হয়েছে? মানে ধরো বললাম যে 9 নম্বর উজ্জ্বল পটিটা এত দূরত্বে আছে, 10 নম্বর উজ্জ্বল পটিটা এত দূরত্বে আছে। ধরো আমি বললাম এটা 9 নম্বর উজ্জ্বল পটি, ঠিক আছে। ধরো এটা হচ্ছে কি ডার্ক, এটা ডার্ক, তার মাঝে ব্রাইট আছে, এটা ডার্ক ডার্ক, আর এটা হচ্ছে কত ডার্ক আছে। আমি ধরো বললাম এটা হচ্ছে কি nth nth ব্রাইট, মানে হোয়াইট আছে এখানে, আর এখানে আছে কত n+1, n+1তম ব্রাইট। এটা হচ্ছে কত n-তম উজ্জ্বল পটি, এটা হচ্ছে কত n+1তম উজ্জ্বল পটি। আচ্ছা, n-তম উজ্জ্বল পটি থেকে n+1তম উজ্জ্বল পটির মাঝে কে পড়বে? মাঝে হচ্ছে ডার্ক পড়বে। তার মানে কি হচ্ছে, এই যে যে অন্ধকার যে পটি আছে তার বেদ আমি কি করে পাবো? এটা থেকে এটা বাদ দিলে, তাই না? বাদ দিলে পেয়ে যাবো। আরে একটা উজ্জ্বল, পরের উজ্জ্বলের মাঝে কি আছে? ডার্ক আছে। তাহলে দুজন থেকে বাদ দিলে কে পাবো? মাঝে ডার্ক, ডার্ক পটির হচ্ছে বেদ পেয়ে যাবো। আচ্ছা, 1 মিনিট। লেখ, এবার লেখ বলছি, পরপর দুটি উজ্জ্বল পটির, পরপর দুটি উজ্জ্বল পটির মধ্যে ব্যবধান সমান, পরপর দুটি উজ্জ্বল পটির মধ্যে ব্যবধান সমান, পরপর দুটি উজ্জ্বল পটির মধ্যে ব্যবধান সমান। কি আসবে? পরপর দুটি উজ্জ্বল পটির মধ্যে ব্যবধান সমান কত হবে? না n+1 ক্যাপিটাল ডি ল্যামডা বাই 2d মাইনাস n ডি ল্যামডা বাই 2d। এখান থেকে কমন যাবে, এখান থেকে কমন যাবে, কত কমন আসছে? 2d, ডি ল্যামডা কমন গেল, ব্র্যাকেটের মধ্যে হবে n+1 মাইনাস n, n কেটে যাচ্ছে, ডি ল্যামডা বাই 2d। এটাই বলেছিলাম, এটাই প্রমাণ হবে বলেছিলাম। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ব্যতিচার ঝালরের প্রস্থ, এটাই হচ্ছে কি ব্যতিচার ঝালরের প্রস্থ 3 নম্বরের। হ্যাঁ, দিতেই পারে। প্রথমটা কি মানে এই যে প্রথমটা n+1 d lambda by 2d, এটা হচ্ছে কি দেখ, এটা ছিল সেন্ট্রাল, সেন্ট্রাল থেকে n+1 ডি ল্যামডা বাই 2d দূরত্বে n+1তম উজ্জ্বল বিন্দু, ঠিক না, উজ্জ্বল পটি, ঠিক না। আর এটা হচ্ছে কত? n ডি ল্যামডা বাই 2d, মানে সেন্ট্রাল থেকে এতটা, এটা হচ্ছে কত? n-তম উজ্জ্বল বিন্দু, ঠিক না। তাহলে কি হচ্ছে, কেন্দ্র থেকে এত দূরে n+1, কেন্দ্র থেকে এত দূরে n-তম, তাহলে n+1তম থেকে n-তম বাদ দিলে কি হবে? এদের দুজনের মধ্যে গ্যাপ, গ্যাপটা পেয়ে যাবো, ঠিক আছে। মানে তাহলে উজ্জ্বল পটি আর এ পটি, অন্ধকার পটি দুটো ছাড়া মানে প্রস্থ সমান সেম হবে। এটা আরো আরো বলবো, দেখ কি বলছি শোন, এখানে পরপর দুটো উজ্জ্বল পটির মধ্যে ব্যবধান যেটা এলো, পরপর দুটো অন্ধকার পটির মধ্যে ব্যবধানও সেম আসবে। ক্যালকুলেশন কিভাবে হবে জাস্ট আমি একটু বলে দিচ্ছি, দেখ। এখানে কত এসেছিল বল? 2xd বাই কি ছিল? ক্যাপিটাল ডি, তাই না।
ওটা ছিল কি পথ পার্থক্য। ধ্বংসাত্মক ব্যতিচার হবে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি হবে? এই যে পথ পার্থক্যটা হয়েছে, এই যে পথ পার্থক্যটা হয়েছে, সেটা যদি λ/2 এর অযুগ্ম গুণিতক হয়, অন্ধকার হবে। সেটাই তো বলছে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি হবে? পথ পার্থক্য সমান কি হচ্ছে? এটা ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে x কত আসছে? এটা হচ্ছে কত? x সমান এখান থেকে চলে আসবে 2n - 1 λ/2, উপরে যাবে ক্যাপিটাল ডি, নিচে আসবে কত? 2 স্মল ডি, মানে কত হচ্ছে? 2n - 1 ল্যামডা ক্যাপিটাল ডি বাই 4 স্মল ডি। এটা হচ্ছে কি জানিস? এটা হচ্ছে n, মানে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে n-তম বিন্দু থেকে n-তম অন্ধকার পটির দূরত্ব, তাই তো? n-তম অন্ধকার পটির দূরত্ব। n-তম অন্ধকার পটির দূরত্ব। তাহলে n+1 তম হলে কি হবে? n এর জায়গায় n+1 বসিয়ে দেবো, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ফর্মুলা বানিয়ে ফেলেছি এখানে। তাহলে এটাকে আমি দিয়ে দিচ্ছি কত? xn বলে দিচ্ছি। তাহলে xn+1 কি হবে? জাস্ট যা আছে ওখানে 2 ব্র্যাকেটে n এর জায়গায় n+1 -1 ল্যামডা ক্যাপিটাল ডি বাই 4d। ক্লিয়ার হলো? n-তম অন্ধকার, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে n-তম অন্ধকার মানে পটির দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে n+1 তম অন্ধকার পটির দূরত্ব, এটা এই দুটো পটির মধ্যে ব্যবধানটা বার করে দে, ওটাই অ্যান্সার আসবে। সবার কিন্তু ক্যালকুলেশন ঠিক হওয়া চাই। xn+1 - xn, এটাও কিন্তু এই d λ/2d অ্যান্সার আসবে। এবং লাস্টে আমরা লিখব ব্যতিচারের ক্ষেত্রে অন্ধকার পটির বেধ এবং উজ্জ্বল পটির বেধ সমান। চল এটা করে ফেল। আচ্ছা, যদি আমি দেখি যে ব্যতিচার ঝালরের পটিপ্রস্থ যেটা হচ্ছে, ব্যতিচার ঝালরের পটিপ্রস্থ অন্ধকার পটির যে বেধ হচ্ছে যেটা, এবং উজ্জ্বল পটিরও বেধ কিন্তু সেম হচ্ছে, ঠিক না? উজ্জ্বল পটির বেধ সেম হচ্ছে। আচ্ছা, কিছু কিছু কোশ্চেন হয়, যেমন যে এখানে আছে ব্যতিচার যে ব্যতিচার যে তৈরি হচ্ছে তার অন্ধকার পটিতে আলো কোনো নেই, মানে কি এইখানে যে আলোক শক্তি নেই, তাহলে কি এখানে শক্তির নিত্যতা সূত্র মেনে চলছে না? এরকম কোশ্চেন আছে, দেখবি আমি বলে দিচ্ছি কিছু কিছু কোশ্চেন। যেমন পেজ নাম্বার হচ্ছে 727 পেজে ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণের উপরে নীল কালারে লেখা আছে, দেখ যে ব্যতিচারের ঘটনায় অন্ধকার বিন্দুতে শক্তির কোনো বিনাশ ঘটে না, অন্ধকার বিন্দুর শক্তি উজ্জ্বল বিন্দুতে স্থানান্তরিত হয়, অর্থাৎ মোট শক্তি ধ্রুবক থাকে। সুতরাং হ্যাঁ, সুতরাং ব্যতিচারের শক্তি স্থানান্তর ঘটে, শক্তির সৃষ্টি বা বিনাশ হয় না, অর্থাৎ তরঙ্গের মাধ্যমে হচ্ছে না, দুটো তরঙ্গ উপরিপাতিত হচ্ছে, তরঙ্গ তো শক্তি বয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড এখানে দেখ 728 পেজে দেখ, ও তো নীল কালারের মধ্যে দেখ এই যে গ্রাফটা দেওয়া আছে, প্রাবল্যের সঙ্গে দশা পার্থক্যের গ্রাফ যেটা আছে, দেখ যখন দশা পার্থক্য 0 হবে তখন প্রাবল্য ম্যাক্সিমাম, ঠিক আছে? যখন দশা পার্থক্য কত হবে? পাই হবে, মানে ধ্বংসাত্মক ব্যতিচার প্রাবল্য 0। আবার 2 পাই হলে কি হবে? ম্যাক্সিমাম। আবার 3 পাই হলে কত? 0। আবার 4 পাই হলে ম্যাক্সিমাম হলো এটা। নেক্সট হচ্ছে কি, এই যে এর নিচে আছে 2 নম্বরে, উৎস দুটি সুসংগত না হলে পর্দার যে কোনো বিন্দুতে মোট প্রাবল্য দুটি তরঙ্গের প্রাবল্যের যোগফলের সমান, মানে এমনি যে বাল্ব জ্বালালে যেটা হবে সেটা বলেছে। 729 পৃষ্ঠাতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এখানে একবার পড়িস কি লেখা আছে, বুঝতে পারবি যে ইয়ং এর দ্বিরেখাছিদ্র পটি পরীক্ষায় যদি একবর্ণী আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করা হয় তাহলে কি হবে? মাঝখানে সাদা হবে, উজ্জ্বল, মানে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জটা সাদা হবে, কেন কি ওখানে সব বর্ণের আলোক রশ্মি এসে পরিপাতিত হবে একই দশায়, ফলে কি হবে? সব বর্ণের আলোক রশ্মি একসঙ্গে মিললে কোন ধরনের আলো হবে? সাদা। কিন্তু
অন্যান্য বর্ণের আলোক রশ্মিগুলো কি হবে, ওর মানে পাশে কি হবে, ব্যতিচার ঝালক সৃষ্টি করবে, অর্থাৎ রঙিন পটি তৈরি হবে। আচ্ছা, এবারে 729 পৃষ্ঠাতেই চলছে। আমি তো বলে দিলাম যে ওখানে এবার বলে দিচ্ছি এখানে বিটা যেটা হচ্ছে, বিটা বা ওয়াই, যাকে আমরা কি বলছি, ব্যতিচার ঝালরের পটিপ্রস্থ। অন্ধকারের বেলাও সেম হবে, আর উজ্জ্বল পটি আর অন্ধকার পটি দুজনের ক্ষেত্রে কিন্তু সেম হবে। এখানে হচ্ছে কত, যে ডি ল্যামডা বাই 2d। এখান থেকে কিছু কিছু জিনিস আছে, যেমন যে পটিপ্রস্থ কখন বাড়বে, যদি বলা হয় যে ডি, যে এদের মধ্যে স্ক্রিনের মধ্যে যে দূরত্ব যেটা ডি, ডি যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে ব্যতিচারের পটিপ্রস্থ কি হবে। বললো যে এখানে একটা ব্যতিচার ঝালরের পটিপ্রস্থ হচ্ছে কত, পটিপ্রস্থ হচ্ছে 1 মিলিমিটার, এটা দেওয়া আছে। বললো যে এই মানে সোর্স এবং স্ক্রিনের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সকে অর্ধেক করে দেওয়া হলো, ডিস্টেন্সকে কি করে দেওয়া হলো, অর্ধেক করে দেওয়া হলো, এবং এই দুটো যে সোর্স আছে, এই দুটো সোর্সের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে দ্বিগুণ করে দেওয়া হলো, দ্বিগুণ করে দেওয়া, তাহলে এখন এর পটিপ্রস্থ কত হবে, এরকম কোশ্চেন হতে পারে। ক্লিয়ার? এখানে কি করতে হবে, প্রথমে ছিল ডি, ডি এর প্রথমে ডি আছে, পরে কত ডি বাই 2, প্রথমে আছে কত এখানে 2d, তারপরে দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, মানে কত হচ্ছে 4d, 4d করে বিটা, তাহলে আমি বললাম যে এটাকে অর্ধেক করে দেওয়া হলো আর এটাকে দ্বিগুণ করে দেওয়া হলো, দ্বিগুণ। তাহলে প্রথমে আছে বিটা, তো 1 মিলিমিটার, বিটা ড্যাশ কত হবে জানিস, ডিটা কত হয়ে যাবে, ডি বাই 2, ল্যামডা যেমনকে তেমন আছে, 2d এর জায়গায় কত হবে 4d। ক্লিয়ার হলো? তাহলে কত হচ্ছে ডি ল্যামডা বাই কত হচ্ছে, তাহলে 8d। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কত, ডি ল্যামডা বাই 2d ইন্টু 1/4, এটা হচ্ছে কত, বিটা বাই 4, মানে আগে যে পটিপ্রস্থ ছিল তার 1/4 অংশ হয়ে যাবে। এরকম টাইপের কোশ্চেন হচ্ছে। আচ্ছা, যদি বলি এই যে কিসের, এই ফর্মুলাতেই যেতে হবে, এই ফর্মুলাতে ডি ডি অর্ধেক করা হয়েছে, মানে প্রথমে ডি ছিল পরে ডি বাই 2, এখানে দ্বিগুণ করা হয়েছে, মানে কত, প্রথমে 2d ছিল এখন কত 4d। ঠিক আছে? আচ্ছা, ধরো এইটা পুরোটা হচ্ছে কি বায়ুতে আছে, নিয়ে গেল জলের মধ্যে, তাহলে জলের একটা প্রতিসরাঙ্ক আছে মিউ, তাহলে সেক্ষেত্রে কি চেঞ্জ হবে, দেখ ল্যামডা চেঞ্জ হয়ে যাবে। কিরকম, আমি যদি বলি যে এ মিউ ডাব্লু, মানে কি হবে, এ মিউ ডাব্লু, এটা আমরা ক্যালকুলেশন করছি, এ মিউ ডাব্লু আমরা কি জানি, মিউ ডাব্লু বাই মিউ এ। যদি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে লিখি তাহলে কি হবে, ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লু। তাহলে মিউ ডাব্লু কে আমি মিউ বলে দিচ্ছি, মিউ এ তো 1 সমান কত হচ্ছে, ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লু। যে তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে এখানে কিন্তু এ আর এ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আমি যদি বলি ল্যামডা ল্যামডা ডাব্লু, সেটা কত হচ্ছে, ল্যামডা এ বাই মিউ, ল্যামডা এ বাই মিউ। এখন যে তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে কি বায়ুতে দেওয়া আছে, আমি যদি জলে নিয়ে যাই তখন ল্যামডার জায়গায় আমাকে কত বসাতে হবে, ল্যামডা বাই মিউ বসাতে হবে। বোঝা গেল কি, মানে যখন এটাকে আমি বায়ুতে রেখেছি তখন বিটা এয়ার কত হচ্ছে, ডি ল্যামডা এয়ার বাই 2d। যদি আমি এটাকে জলে রাখি তখন কত হবে, ডি ল্যামডা ওয়াটার বাই 2d, আর ডি ল্যামডা ওয়াটার মানে কত হচ্ছে, ল্যামডা এ বাই মিউ 2d। ক্লিয়ার কিনা? তাহলে এটা কত হচ্ছে, বিটা এয়ার বাই মিউ হয়ে যাচ্ছে, বিটা এয়ার বাই মিউ হয়ে যাচ্ছে, যেটা মিউ হচ্ছে কি মিউ ওয়াটার। এটাকে লিখে নে রে, এটা ভালো কোশ্চেন, হোয়াটসঅ্যাপ আছে এই টাইপের কোশ্চেন। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি না হলে। ডি ল্যামডা এয়ার বাই 2d, এটা মিউ, তাহলে কত হচ্ছে, বিটা ওয়াটার হয়ে যাচ্ছে কত, বিটা এয়ার বাই মিউ, মানে জলে পটিপ্রস্থ কত হবে, বায়ুতে যা ছিল তার 1/মিউ। কিভাবে এসছি দেখ, এটা এ মিউ ডাব্লু মানে কত, মিউ ডাব্লু বাই মিউ এ, ল্যামডা দিয়ে লিখলে কি হবে, ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লু। সেখান থেকে আমি চাই কত, দেখ এয়ারে করলে কত হবে, ডি ল্যামডা এয়ার বাই 2d, ওয়াটারে করলে কত হবে, ডি ল্যামডা ওয়াটার বাই 2d, জলে তরঙ্গ দৈর্ঘ্য।
জলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এটা। নেক্সট নেক্সট কি বলছি চল, যদি আমি বলি যে এই যে পর্দা ছিল এর সেন্ট্রাল এটা, এর সেন্ট্রাল এটা, এখান থেকে এক্স দূরত্বে এই এক্স এন কত ছিল, এক্স এন ছিল কত 2, আচ্ছা কি ছিল বলতে, এটা এক্স এন কত ছিল, এক্স এন ক্যালকুলেশন করেছিলাম, এক্স এনটা ক্যালকুলেশন করে কত বলেছি, এক্স এনটা হচ্ছে এন ডি ল্যামডা বাই 2d, এন ডি ল্যামডা বাই 2d, এন ডি ল্যামডা বাই হ্যাঁ হ্যাঁ 2d এটাই ছিল, এন ডি ল্যামডা বাই 2d। এটা হচ্ছে কি এন তম উজ্জ্বল পটির অবস্থান। হ্যাঁ আমি যদি বলি এটা এন তম উজ্জ্বল পটির অবস্থান। আচ্ছা ধরো এটা যে ছিল না, এটা হচ্ছে কি এরকম ছিল, এটা দুটো সোর্স ছিল, এটা হচ্ছে কি একদম মাঝের পয়েন্ট, মানে মাঝের যে লাইন, এইটা আমি যদি বলি এই কোণটা কত, মানে কৌণিক অবস্থান যদি বলি, এন তম উজ্জ্বল পটির কৌণিক অবস্থান যদি বলি, এন তম উজ্জ্বল পটির কৌণিক অবস্থান যদি বলি, আমি কৌণিক অবস্থান থিটা এন, আমি কি বলছি থিটা এন, মানে এটা হচ্ছে কি সেন্ট্রাল থেকে কত দূরে, এটা তো এমনি রৈখিক অবস্থান আমরা পেরেছি। কৌণিক অবস্থান যদি বলি যে একদম এই মাঝের পয়েন্ট থেকে এটা কত কোণে আছে, তাহলে থিটা এন যদি আমি বার করি, আমি এক কাজ করি ট্যান থিটা এন যদি বলি, ট্যান থিটা এন মানে এই কোণটা ট্যান মানে কি হবে লম্ব, মানে কত এক্স বাই ভূমি কত ডি, এটা ডি তো লম্ব বাই ভূমি, তাই না লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা কত ছিল ওখানে এক্স, এক্স এর ভ্যালু বসিয়ে দিই এন ডি ল্যামডা 2d, আর নিচে এই যে ডি ক্যাপিটাল লিখলাম, ডি ডি কেটে গেল, এন ল্যামডা বাই 2d। আর কথা হচ্ছে যে এখানে থিটা এন খুব ক্ষুদ্র, এখানে কোণটা অনেক ক্ষুদ্র, তাই ট্যান থিটা এন কে আমরা থিটা এন বলতে পারি, তাহলে ট্যান থিটা এন নিয়ার ইজ ইকুয়ালস টু কি হবে থিটা এন, থিটা যদি খুব ক্ষুদ্র হয় সাইন থিটাকে থিটা, ট্যান থিটাকে থিটা লেখা যায়, তাহলে থিটা এন কত হচ্ছে এন ল্যামডা বাই 2 স্মল টি। লক্ষ্য করে দেখ কৌণিক অবস্থান কিন্তু এই স্ক্রিন আর সোর্সের মধ্যে যে ডিস্টেন্স তার উপর নির্ভরশীল নয়, কিন্তু রৈখিক অবস্থান নির্ভরশীল ছিল, রৈখিক অবস্থানে ক্যাপিটাল ডি ছিল, কিন্তু কৌণিক অবস্থানে কিন্তু ক্যাপিটাল ডি নেই, মানে কৌণিক অবস্থান স্ক্রিন এবং সোর্সের মধ্যে ডিস্টেন্সের উপর নির্ভর করে না। তাহলে এন প্লাস 1 তম উজ্জ্বল পটির কৌণিক অবস্থান, এন প্লাস 1 তম উজ্জ্বল পটির কৌণিক অবস্থান কত হবে ট্যান থিটা এন প্লাস 1, তাহলে কত হবে ওখানে বসিয়ে দেবো এন প্লাস 1 ল্যামডা বাই 2d, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে আমরা কি করবো কৌণিক পটি প্রস্থ বার করবো, তাই না, কৌণিক পটি প্রস্থ বার করবো, কি করবো পরপর দুটি হচ্ছে ঝালরের মধ্যে কৌণিক অবস্থানের ব্যবধান, অর্থাৎ ঝালরের কৌণিক বেধ, তাহলে কি লিখবো ঝালরের কৌণিক বেধ, ঝালরের কৌণিক বেধ, ঝালরের কৌণিক বেধ সমান কি হবে থিটা এন প্লাস 1, মানে এন প্লাস 1 তম উজ্জ্বল পটির কৌণিক অবস্থান থেকে এন তম উজ্জ্বল পটির কৌণিক অবস্থান বাদ দেব, দিলে কি হবে দুজনের মধ্যে কোণের ডিফারেন্স, ধরো এন তমটা হয়েছিল কত 30 ডিগ্রিতে, তাই না, আর এন প্লাস 1 তমটা হয়েছে কত ধরো 33 ডিগ্রিতে, এখান থেকে 33 ডিগ্রি, তাহলে এদের মধ্যে কৌণিক কত ব্যবধান 3 ডিগ্রি হচ্ছে, তাই তো 3 ডিগ্রি হচ্ছে, এরকম করে করছি, তাহলে এখান থেকে কত আসবে বুঝতেই পারছিস এন প্লাস 1d, এখান থেকে করলে কত হবে ল্যামডা বাই 2d আসবে, কত হচ্ছে এন প্লাস 1 ল্যামডা বাই 2d মাইনাস এন ল্যামডা বাই 2d,
2d নিচে n ল্যামডা, তাহলে ল্যামডা হচ্ছে ল্যামডা বাই 2d, ল্যামডা বাই 2d, আর ওখানে হচ্ছে কত d ল্যামডা বাই 2d, যেটা হচ্ছে কি রৈখিক পটিপ্রস্থ যেটা হয়েছে। লাস্ট টপিক এই চ্যাপ্টারের মধ্যে, একদম লাস্ট, সেটা হচ্ছে কি যে একটা অন্য প্রতিসরাঙ্কের কোনো স্লিটকে ওর ভেতরে, স্লিট বলতে কোনো একটা হচ্ছে পাতকে ওর ভেতরে প্রবেশ করিয়ে দিলে তাহলে সেটা পটির প্রস্থ কি চেঞ্জ হবে বা কোথায় সরে যাবে। ক্লিয়ার? হুম, বলছি দেখ কি বলছি সব তো ভাই, যে হেডিংটা টুকে নে, হেডিংটা বলছি লেখ, হেডিংটা লেখ, পাতলা পাত প্রবেশ করার দরুন, পাতলা পাত প্রবেশ করার দরুন, পাতলা পাত প্রবেশ করার দরুন ঝালরের সরণ, পাতলা পাত প্রবেশ করার দরুন ঝালরের সরণ। ক্লিয়ার? আচ্ছা, কথা হলো যে এখানে ছবিটা কিভাবে হচ্ছে দেখ। আর আমি বললাম যে এখানে যা ছবি ছিল একই রকমের, এইখানে কি করা হচ্ছে, এটা হচ্ছে স্ক্রিন আছে, এটা হচ্ছে কি ছিল এ, এটা বি, এখান থেকে একটা আলোক রশ্মি যাচ্ছিল পি বিন্দুতে, আর এখান থেকে একটা আলোক রশ্মি যাচ্ছিল পি বিন্দুতে, তাই তো? এটা ছিল ছবি, এটা হচ্ছে কি একদম সেন্ট্রাল যে লাইন সি। ক্লিয়ার? করা হয়েছে কি, এইখানে আমি একটা নিলাম কাঁচের ফলক নিলাম, ঠিক আছে, যার বেধ হচ্ছে কত টি, যার বেধ হচ্ছে কত টি এবং প্রতিসরাঙ্ক হচ্ছে কত মিউ, এর প্রতিসরাঙ্ক মিউ। হ্যাঁ প্রতিসরণ হচ্ছে তো, হচ্ছে অবশ্যই প্রতিসরণ হচ্ছে। এখানে কি হবে দেখ, এইটা করে দিলে কি হচ্ছে যে এখানে, এখানে ধরো কেন্দ্রীয় উজ্জ্বল পটি এখানে তৈরি হয়েছিল তো, এ আর এখানে থাকবে না, এ দেখা যাবে তো এখানে হবে, প্রথম উজ্জ্বল এখানে হয়েছিল দেখা যাবে প্রথম উজ্জ্বল এখানে হবে, দ্বিতীয় উজ্জ্বল এখানে হয়েছিল দ্বিতীয় উজ্জ্বল এখানে হবে, কিছুটা কিছুটা করে সরে যাবে সবাই। ক্লিয়ার? কিন্তু যে পটি প্রস্থ ছিল, মানে একটা উজ্জ্বল পটির বেধ বা একটা অন্ধকার পটির বেধ, যে ফর্মুলা ছিল ডি ল্যামডা বাই 2d, ও কিন্তু সেম থাকবে। এবারে দেখ আমি যদি বলি এটা হচ্ছে কি বিটা, যা ছিল সেম আছে, তো আমরা প্রুভ করব বিটা হচ্ছে কি যা ছিল সেম আছে। আর এই যে লেখা হয়েছিল যে এক্স এন, সেটা কত এসেছিল বল, এক্স এন এসেছিল এন ডি ল্যামডা বাই 2d এসেছিল না, এসেছিল তো এন ডি ল্যামডা বাই 2d, এটা এসেছিল। এখন এখন এইটা এখানে কত হবে, এখানে হচ্ছে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, এখানে হবে যে এন টি ল্যামডা, এখান থেকে দেখ বলছি এটা হয়ে যাবে কত ডি বাই 2d, এটা যেমন আছে তেমন থাকছে ডি বাই 2d, এখানে হয়ে যাচ্ছে কত এন ল্যামডা প্লাস টি হোল ইন্টু মিউ মাইনাস 1, ব্যাস এটাই। হ্যাঁ এটা এলো কোথা থেকে সেটাই এখন করব, ঠিক আছে। এলো কিভাবে, মানে আমি কি বলছি শোন, এটা এখন লিখছি না, কেন কি আগে আমরা জানতাম যে এক্স এন কত হতো, এন ডি ল্যামডা বাই 2d হতো তো, মানে এন তম উজ্জ্বল পটির অবস্থান সেন্ট্রাল থেকে, এন তম উজ্জ্বল পটির অবস্থান সেন্ট্রাল থেকে, সেটা কিন্তু এখন কি হচ্ছে এন তম উজ্জ্বল পটির অবস্থান সেন্ট্রাল থেকে কোথায় হচ্ছে ডি বাই 2d, এন ল্যামডা এই ভেতরে আছে, ভেতরে কিন্তু এই প্লাস এক্সট্রা একটা এটা এসছে, মানে কিছুটা সরে যাবে ওদিকে, ঠিক আছে হয়েছে। আচ্ছা যদি বলি যে সেন্ট্রাল পটি, যদি বলি কেন্দ্রীয় উজ্জ্বল পটি, আচ্ছা কেন্দ্রীয় উজ্জ্বল পটির জন্য আমরা এন কত নিই জানিস, 0, কেন্দ্রীয় উজ্জ্বল পটির জন্য কিন্তু আমরা এন 0 নিই, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল পটির সরণ কত হবে, মানে কেন্দ্রীয় উজ্জ্বল পটি তো কেন্দ্রে হওয়ার কথা, কেন্দ্রীয় উজ্জ্বল পটি কোথায় হওয়ার কথা, কেন্দ্রে হওয়ার কথা, কিন্তু সেটা কতটা সরে গেছে, সেটা সরে গেছে ডি বাই 2d, এন এর ভ্যালু 0 প্লাস টি হোল ইন্টু কত হচ্ছে মিউ মাইনাস 1, মানে কেন্দ্রীয় উজ্জ্বল পটিটা কতটা সরে যাবে জানিস, ডি স্মল টি
মিউ মাইনাস 1/2d। বোঝা গেল? মানে কেন্দ্রীয় উজ্জ্বলপটি আর কেন্দ্রে থাকবে না, কোথায় সরে যাবে? কেন্দ্রীয় উজ্জ্বলপটি এতটা দূরে সরে যাবে এখান থেকে। d ইন্টু টি ইন্টু মিউ মাইনাস 1/2d, এতটা সরে যাবে কেন্দ্রীয় উজ্জ্বলপটি। হয়েছে? এবার আমি আসবো যে প্রমাণ কিভাবে হচ্ছে, এটা ক্লিয়ার? প্রমাণ কিভাবে হচ্ছে এটা প্রমাণ করার জন্য আমাদেরকে আলোকীয় পথ বলে একটা জিনিস জানতে হবে। পরীক্ষাতে কখনো কখনো শর্ট কোশ্চেনও দিয়ে দেয় আলোকীয় পথ, অপটিক্যাল পাথ বলে। আলোকীয় পথ বা অপটিক্যাল পাথ বলছি। তাহলে দেখ, আলটিমেট কিন্তু আমাদেরকে লাস্ট কিন্তু ফর্মুলাই মনে রাখতে হবে। এই জন্য আমি কি বললাম, যে এরকম যদি আমি কাঁচের পাত বা অন্য কোনো প্রতিসরাঙ্কের কোনো পাত এর ভেতরে প্রবেশ করাই, তাতে কিন্তু ব্যতিচার ঝালরের যে প্রস্থ, পটি প্রস্থ যা ছিল সেম থাকবে। মানে একটা ব্রাইট যতটা মোটা ছিল বা একটা ডার্ক যতটা মোটা ছিল সেটা কিন্তু ঠিক আছে, শুধু কি হচ্ছে ওরা একটু একটু করে সরে গেছে। কতটা সরে গেছে না, কেন্দ্রীয় উজ্জ্বলপটিটা কতটা সরে গেছে সেটাই যদি ক্যালকুলেট করি তাহলে সবাই অতটা করে সরে গেছে। কেন্দ্রীয় উজ্জ্বলপটি কতটা সরে গেছে, dt মিউ মাইনাস 1/2d, এতটা সরে গেছে। ক্লিয়ার? বেশ, এবারে আমি লিখবো কি আলোকীয় পথ কি হচ্ছে, ঠিক আছে? আলোকীয় পথ, আলোকীয় পথের ডেফিনেশন আছে তোদের বইতে, আমি বলে দিচ্ছি ডেফিনেশনটা কোথায় আছে আলোকীয় পথের। পেজ নাম্বার 731 পেজে হচ্ছে কি বুস্ট ইওর নলেজের ওপরের যে বেগুনি কালারের ওটা আছে, ওটা আলোকীয় পথের পার্ট। ঠিক আছে, আমি জাস্ট বোঝাচ্ছি দেখ কি হচ্ছে। শোন, ধর আমি বললাম যে মিউ প্রতিসরাঙ্কের, এটা হচ্ছে কি এই মিডিয়ামটা হচ্ছে কি মিউ প্রতিসরাঙ্ক, ঠিক আছে? এই মিডিয়ামটা হচ্ছে কি মিউ প্রতিসরাঙ্ক। এই মিডিয়ামে আলোক রশ্মির টি সময়ে এক্স দূরত্ব গেছে। মিউ প্রতিসরাঙ্কের মাধ্যম আলোক রশ্মির টি সময়ে এক্স দূরত্ব, সময় হচ্ছে কত টি, আর এক্স হচ্ছে কি দূরত্ব গেছে। ক্লিয়ার? এখন দূরত্বটা কত এক্স, আমি যদি বলি এই এক্স দূরত্বের সমতুল্য আলোকীয় পথ মানে কি, এক্স দূরত্বের সমতুল্য আলোকীয় পথ মানে, এক্স দূরত্বের সমতুল্য আলোকীয় পথ হচ্ছে কি, যে আলো ওই টি সময়ে শূন্য মাধ্যমে কতটা দূরত্ব যাবে। মানে কি হলো, যে আলো একই সময়ে মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট মিডিয়ামে যে দূরত্ব যায়, আর আলো হচ্ছে কি ওই একই সময়ে শূন্য মাধ্যমে যে দূরত্ব যায়, শূন্য মাধ্যমে যে দূরত্বটা যাচ্ছে সেই দূরত্বটাকে বলা হবে এই মিউ প্রতিসরাঙ্কের মিডিয়ামের যে এক্স দূরত্ব গিয়েছিল তার সমতুল্য আলোকীয় পথ। বোঝা গেল? মিউ প্রতিসরাঙ্কের মিডিয়ামে টি সময় এক্স দূরত্ব গিয়েছিল, তো এই টি সময় শূন্য মাধ্যমে যতটা দূরত্ব যাবে সেই দূরত্বটাকে বলা হবে কি এই এক্স দূরত্বের সমতুল্য আলোকীয় পথ। বোঝা গেল? এবার আমি দেখ এখান থেকে কি করছি, দেখ আমি যদি বলি এই দূরত্বটা আমি বার করতে চাই, এই দূরত্বটা কি করে আসবে বল? আমরা কি জানি দূরত্ব সমান কি হচ্ছে বেগ, যদি বলি বেগ হচ্ছে কি বেগ সমান দূরত্ব বাই সময়, হ্যাঁ কি না? বেগ সমান কি হচ্ছে দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব কি হচ্ছে বেগ গুণিতক সময়, দূরত্ব হচ্ছে কি বেগ গুণ সময়। আচ্ছা, শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয় সি, তাহলে সি ইন্টু টি হবে। আচ্ছা, এই মাধ্যমে আলোর ধরো বেগ ছিল কত ভি, তাহলে ভি কত হবে এক্স বাই টি, কি না? ভি কত হবে এক্স বাই টি। আমি এখান থেকে টিটা বার করে নিচ্ছি, কত হবে এক্স বাই ভি, কি না? ওই টিটাকে বসিয়ে দেবো ওখানে, তাহলে কত হচ্ছে সি টি এর জায়গায় কত হচ্ছে এক্স বাই ভি। ক্লিয়ার? আচ্ছা, সি বাই ভি মানে কত হয় মিউ, সি বাই ভি মানে কত হয় মিউ ইন্টু এক্স। মানে সোজা ফর্মুলা কি হলো, যদি এক্স দূরত্বের সমতুল্য আলোকীয় পথ বলি তাহলে মিউ ইন্টু এক্স হবে। সমতুল্য আলোকীয় পথ মানে কি মিউ ইন্টু এক্স হবে। মানে আমি যদি বলি এখান থেকে পি পর্যন্ত যে আলোটা যাচ্ছে, আলো বায়ু মাধ্যমে কতটা গেছে বলতো, এপি গেছে না? আলো কি বায়ু মাধ্যমে এপি গেছে? আলো বায়ু মাধ্যমে এপি যায়নি, আলো কিন্তু কাঁচ মাধ্যমে গেছে কতটা টি দূরত্ব,
তাহলে বায়ু মাধ্যমে কত গেছে, এপি মাইনাস টি। এখন কথা হলো যে এই যে 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 কাঁচ মাধ্যমের মধ্য দিয়ে টি দূরত্ব গেছে, ওর সমতুল্য বায়ু মাধ্যম কত হতো, মিউ ইন্টু টি। এক্স এক্স দূরত্বের মিউ মিডিয়ামের সমতুল্য আলোকীয় পথ কত হবে শূন্য মাধ্যমে, মিউ ইন্টু ওই দূরত্বটা, মানে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক গুণিতক ওই মাধ্যমের কতটা দূরত্ব, মিউ ইন্টু, এখানে কি হবে মিউ ইন্টু এক্স, এখানে কত হবে মিউ ইন্টু টি। তাহলে আমি কি লিখবো, এখানে কি হবে, এখানে হবে যে আমরা যেটা করেছিলাম যে এখানে আমরা লিখবো কি যে পথ পার্থক্য, তাই তো, পথ পার্থক্য, তাই তো, পথ পার্থক্য কত হবে। আচ্ছা প্রথম কথা আমি যদি এটা করি আগে, এপি কত হচ্ছে, এপি কত হচ্ছে, এপি হচ্ছে কত, এ পি, এক মিনিট, এখানে পথ পার্থক্য কত হবে জানিস, বিপি, পথ পার্থক্য হচ্ছে বিপি মাইনাস এপি নয়, পথ পার্থক্য হচ্ছে বিপি মাইনাস এই দূরত্বটা কত হবে জানিস, এপি মাইনাস টি প্লাস মিউ ইন্টু টি। দেখ আচ্ছা এপি মাইনাস টি, ক্লিয়ার, এতটা হচ্ছে কিনা বল, পথ পার্থক্য এটা হলো, হয়েছে কিনা বল, হুম, পথ পার্থক্য হলো এটা। ক্লিয়ার হয়েছে কিনা বল, মানে কথা হলো যে আমরা আগে পথ পার্থক্য করতে গেলে কি করতাম, বিপি মাইনাস এপি করতাম, কিন্তু এখানে কি হচ্ছে, এটা তো বিপি ঠিক আছে পুরোটা বায়ু মাধ্যম, আর এই এটা এখান থেকে এতটা কি হচ্ছে, এপি মাইনাস টি হচ্ছে বায়ু মাধ্যমে, আর টি যে বেদটা আছে তার সমতুল্য বায়ু মাধ্যম কত হবে, মিউ টি। বেশ, এটা হলো, এতটা যদি বুঝে যাস তাহলে কিন্তু এগিয়ে গেছে অনেকটা। এবার এখান থেকে কি চলে আসবে, বিপি মাইনাস এপি, ক্লিয়ার, বিপি মাইনাস এপি। আচ্ছা এটাকে এক চান্স করার দরকার নেই, এখানে এভাবে লিখি বিপি মাইনাস এপি প্লাস টি, তাই তো, প্লাস টি মাইনাস মিউ টি। আচ্ছা বিপি মাইনাস এপিটাকে আমি লিখলাম বিপি মাইনাস এপি এক জায়গায়, প্লাস টি কমন নিলে কত হবে, মিউ মাইনাস ওয়ান। আচ্ছা বিপি মাইনাস এপি আমাদের কত এসেছিল আগে, বিপি মাইনাস এপি এসেছিল আমাদের কত এসেছিল, 2xd বাই ক্যাপিটাল ডি, 2 স্মল এক্স ডি বাই ক্যাপিটাল ডি, তাই তো, এটা এসেছিল, এটা এসেছিল, দেখ 4xd বাই 2 ক্যাপিটাল ডি এসেছিল, 2xd বাই ক্যাপিটাল ডি এটা এসেছিল, তাহলে কত হলো 2xd বাই সরি 2x স্মল ডি বাই ক্যাপিটাল ডি প্লাস টি হোল ইন্টু কত হচ্ছে মিউ মাইনাস ওয়ান, মিউ মাইনাস ওয়ান, ক্লিয়ার। বেশ, এটা হলো কি পথ পার্থক্য, তাই তো, এটা হলো পথ পার্থক্য। এই পথ পার্থক্যটা যদি, এই পথ পার্থক্যটা যদি হচ্ছে কি হয়, তাহলে গঠনমূলক ব্যতিচারের শর্ত কি হবে, গঠনমূলক ব্যতিচারের শর্ত, ব্যতিচারের শর্ত, এই পথ পার্থক্যটা এটা হচ্ছে কত, 2xd বাই ক্যাপিটাল ডি প্লাস টি হোল ইন্টু মিউ মাইনাস ওয়ান, এটা হয়ে যাবে কত, 2n ইন্টু ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু এর যুগ্ম গুণিতক হলে কি হবে, গঠনমূলক ব্যতিচার। ওখান থেকে আমার x চাই, xn মানে কি n তম উজ্জ্বল পটির দূরত্ব সেন্ট্রাল থেকে, n তম উজ্জ্বল পটির দূরত্ব সেন্ট্রাল থেকে, তাই না, এই এক্সটা চাই, এই এক্সটা হচ্ছে কি এইটা সেন্ট্রাল থেকে x দূরত্ব। আগে হলে কি হতো, শুধু এটা ছিল করে দিতাম xn চলে আসতো, এখন এক্সট্রা এটা এসছে, এখন এক্সট্রা এইটা এসছে, তাহলে কত হচ্ছে বল এখান থেকে, তাহলে ওদিকে যাবে এটা, আর এখান থেকে চলে আসবে কত, 2 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, এখান থেকে হবে কত না 2xn d বাই d, এটা হচ্ছে কত n ল্যামডা মাইনাস মাইনাস টি হোল ইন্টু কত হচ্ছে মিউ মাইনাস ওয়ান, টি হোল ইন্টু মিউ মাইনাস ওয়ান, ক্লিয়ার হচ্ছে, টি হোল ইন্টু মিউ মাইনাস ওয়ান। বেশ, এখান থেকে এটা হলো,
নেক্সট এখান থেকে কত হচ্ছে না এক্স এন কত আসবে, এক্স এন চলে আসবে ডি বাই টু ডি হোল ইন্টু এন ল্যামডা মাইনাস টি মিউ মাইনাস ওয়ান, এরকম এসছে মাইনাস, দেখি মাইনাস এসছে, এক মিনিট, ওখানে কিছু একটা ভুল করেছিলাম। এটা মাইনাসটা এটা এটা মাইনাস হবে, এটা মাইনাস মিউ টি আছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে একটা মাইনাস হতো না, দেখি খাতাটা দেখি, মাইনাস কমন নেওয়ার সময় একটু ভুল করেছি তাই তো, দেখি দেখি খাতাটা দেখি, হুম, তাই বলি, এইখানে এইখানে যেটা ছিল, এইখানে যেটা ছিল বিপি মাইনাস ব্র্যাকেটের মধ্যে কি ছিল এপি মাইনাস টি প্লাস প্লাস মিউ টি ছিল, এইটাকে আমরা লিখেছিলাম কত বিপি মাইনাস এপি, আর এইটা মাইনাসে মাইনাসে কি হতো প্লাস টি, এটা মাইনাস মিউ টি, এখান থেকে আমরা কি কমন নিয়েছিলাম, আচ্ছা মাইনাস টি কমন নিতে হবে, এটা হচ্ছে বিপি মাইনাস এপিটা হচ্ছে কত, ও তো লিখে দিয়েছি 2x ডি বাই ক্যাপিটাল ডি, আর এখান থেকে মাইনাস টি যদি কমন নিই তাহলে কত হবে 1 মাইনাস মিউ মাইনাস ওয়ান, তাহলে এটা কিন্তু হওয়া উচিত ছিল কত মাইনাস, এটা মাইনাস, মাইনাস হলে এই সাইডে গেলে প্লাস, এটা প্লাস, বেশ হয়ে গেছে, হলো, তাহলে এটা তাহলে এখন কি হলো এন তম উজ্জ্বল পটির অবস্থান, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু হতে এন তম উজ্জ্বল পটির অবস্থান, ঠিক আছে, এন তম উজ্জ্বল পটির অবস্থান, তাহলে এটা হলো, যদি বলি কেন্দ্রীয় উজ্জ্বল পটি কোথায় হবে, এন এর ভ্যালু 0, কেন্দ্রীয় উজ্জ্বল পটি কোথায় হবে, যেটা আমি লিখেওছি এক্ষুনি, কেন্দ্রীয় উজ্জ্বল পটির অবস্থান, কেন্দ্রীয় উজ্জ্বল পটির অবস্থান কত হবে, এন এর ভ্যালু কত 0, তাহলে কত হবে ডি বাই টু ডি, এন এর ভ্যালু 0, তাহলে কত হবে টি হোল ইন্টু মিউ মাইনাস ওয়ান, আচ্ছা কেন্দ্রীয় উজ্জ্বল পটি কোথায় হওয়া উচিত, কেন্দ্রে হওয়া উচিত, কিন্তু এখন হচ্ছে কোথায়, এখানে, তার মানে কি যেখানে কেন্দ্রীয় উজ্জ্বল পটি এখানে হওয়ার কথা সে এখন হচ্ছে ধরো এখানে, এই দূরত্বটা কত ডি বাই টু স্মল ডি টি মিউ মাইনাস ওয়ান, ক্লিয়ার, প্রশ্ন কিরকম দেবে জানিস, যে প্রথমে পটিপ্রস্থ দেওয়া আছে, এখানে, ঠিক আছে, প্রথমের যে পটিপ্রস্থটা দেওয়া আছে সেটা দিয়ে দেবে, দিয়ে বলবে যে ওইখানে যদি 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমকে প্রবেশ করানো হয় তাহলে তার কেন্দ্রীয় উজ্জ্বল পটির সরণ কত হবে, বেদ দেওয়া থাকবে, সব ডেটা দেওয়া থাকবে, ঠিক আছে, তো এখানেই হচ্ছে চ্যাপ্টার কমপ্লিট এবং ভালোভাবেই কমপ্লিট, হোমওয়ার্ক থাকছে কি প্রবলেম সেট 1 এর সব কোশ্চেন, আর হটস আমি বলে দিচ্ছি কোনটা বাদ যাবে, আচ্ছা উদাহরণের অঙ্ক এখানে মাত্র কয়েকটা অঙ্ক আছে, সবগুলোই অঙ্ক করে ফেলিস, কোনো বাদ দেওয়ার দরকার নেই, উদাহরণে এখানে যতগুলো অঙ্ক আছে করে নিস, আর হটসের যেটা বাদ দিতে বলছি আমি একবার দেখি বাদ কোথায় দেওয়া যায়, বলছি এখানে বাদ দেওয়ার কিছু নেই, এমন কিছু কঠিন কোশ্চেন আমি পাইনি যে বাদ দেওয়ার মতো, ঠিক আছে, এক দেশতাবিহীন ঝালর পড়ে রাখিস, ভালো কোশ্চেন একটা, তোর ভাবলে বাদ দিবি না, এক দেশতাবিহীন ঝালর, এই দেখ প্রশ্ন 9টা দেখ, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় এক বর্ণী আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করলে ঝালরের, এইরকম কোশ্চেন 2 মার্কস করে দিয়ে দেবে, ছেড়ে যায় না জানে, এগুলো ভালো করে একদম পড়ে লিখে একদম, মানে
তোরা দেখ কি বলছিস শোন, তোরা যে পড়িস না বাড়িতে গিয়ে কিরকম পড়িস, রিডিং পড়িস, ওরকম করবি না। পাশে রাফ খাতা রাখবি, পড়বি, লিখবি, পেন চালাতে হবে। হ্যাঁ আরে কি ভাই এটাকে আইএন মার্গের প্রতিফল তাহলে 6-7 বার প্র্যাকটিস করছি, পরীক্ষায় লিখছি পরীক্ষা বলিস। আচ্ছা, এখানে যে দেওয়া আছে না, যে এখানে প্রতিপ্রস্থ কেমন হবে, দেখ n তম করেছি, n+1 তমর বেলা কত হবে, D/2D, n এর জায়গায় n+1 ল্যামডা, ওটা পুরোটা। এবার x n+1 থেকে x n বাদ দিলে ওটাই ফিরে আসবে, বোঝা গেল? আর তাহলে পুরো পুরো হর্স থাকছে, আর এখানে চলে আসছে কি প্রবলেম সেট 1 এর সবগুলো কোশ্চেন, ঠিক আছে? এই চ্যাপ্টার কমপ্লিট হলো। 10 তারিখের দিকে আমি আলোর প্রতিফলন, প্রতিসরণ আর আলোর ব্যতিচারের উপর একদম খুব ভালো ডিটেলসের, হতে পারে 70 মার্কসের পরীক্ষা নিতে পারি আমি, বোঝা গেল? এই 10 তারিখের দিকে আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং ব্যতিচারের উপর 70 মার্কসের কোশ্চেনের পরীক্ষা নেব। হ্যাঁ, ঠিক আছে, চল ছুটি হচ্ছে, ভালো করে পড়িস।